হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব ব্রেকিং ব্যাড সিরিজের সিজন 2। সিজন 1 এর গল্পটা যেখানে শেষ হয়েছিল, এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হয়। আর আপনারা যদি সিজন 1 না দেখে থাকেন, তাহলে আগে ওই ভিডিওটা দেখে আসুন, না হলে আপনারা এই গল্পের কিছুই বুঝতে পারবেন না। সিজন 1 এর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিলাম। তো সিজন 1 এর শেষে আমরা দেখেছিলাম ওয়াল্টার আর জেসি যখন টুকোর সাথে ড্রাগ ডিল করছিল, তখন টুকোর দলের একটা লোক ওয়াল্টার আর জেসির সাথে একটু বাজে ব্যবহার করে। যে জিনিসটা দেখার পর টুকো খুবই রেগে গিয়ে নিজের দলের ওই লোকটাকেই প্রচণ্ড মেরে আধমরা করে দেয়। আর তারপর নিজের বাকি সঙ্গীর সাথে ওই আহত আধমরা লোকটাকে নিজের গাড়িতে নিয়ে ওখান থেকে চলে যায়। এখানে টুকোর এইরকম ভয়ঙ্কর রূপ দেখে ওয়াল্টার আর জেসি প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন টুকো চলে যাওয়ার পর ওয়াল্টার আর জেসি নিজেদের গাড়ির মধ্যে বসে টাকার হিসাব করতে শুরু করে। কিন্তু ওদের এই হিসাব চলাকালীন হঠাৎ করেই টুকো আবার ওখানে চলে আসে। টুকো বলে একটু আগে ও নিজের দলের যে লোকটাকে মারধর করেছিল, এখন সে পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়ে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। তাই এখন ও ওয়াল্টারকে বলে ওই লোকটাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে। কিন্তু একটু পরীক্ষা করার পর দেখা যায় ওই লোকটা মারা গেছে, যেটা শুনে টুকো আরও বেশি রেগে যায়। এখন ও নিজের দলের অন্য একজনকে বলে ওই মৃতদেহটাকে এই জাঙ্কইয়ার্ডের মধ্যেই কোথাও একটা লুকিয়ে রাখতে। এখন টুকোর কথা মতন ওর দলের একজন সঙ্গী আশেপাশে থাকা বেশ কিছু ভাঙাচোরা গাড়ির নিচেই ওই মৃতদেহটাকে লুকিয়ে রেখে দেয়। এখন এই ঘটনার পর টুকো যেন হঠাৎ করেই ওয়াল্টার আর জেসির ওপরে প্রচণ্ড রেগে গেছিল, কিন্তু ও এদের দুজনকে কিছু না বলেই ওখান থেকে চলে যেতে দেয়। এই ঘটনায় ওয়াল্টার এতটাই ভয় পেয়ে গেছিল যে বাড়ি ফেরার পর ও নিজের পুলের পাশে বসে একা একা কাঁদতে শুরু করে। এদিকে দেখা যায় জেসি নিজের জন্য একটা আনরেজিস্টার্ড বেআইনি বন্দুক কিনে নিয়েছে, কারণ ওর মনে হয়েছিল টুকো বা তার লোকজন হয়তো যে কোনো সময় ওকে মারার জন্য আসতে পারে। অন্যদিকে এক রাতে নিজের কাজ থেকে বাড়ি ফেরার পর ওয়াল্টার লক্ষ্য করে ওর বাড়ির বাইরেই রাস্তার ওপরে টুকোর গাড়ি দাঁড়িয়ে আছে। এখন ওয়াল্টারকে দেখার পর ওই গাড়িটা আস্তে আস্তে ওখান থেকে চলে যায়। কিন্তু এসব কিছু দেখে ওয়াল্টার খুবই ভয় পেয়ে যায়। ওর মনে হচ্ছিল টুকো হয়তো যে কোনো সময় ওকে আর ওর পরিবারকে মেরে ফেলবে, যে কারণে অতিরিক্ত ভয় পেয়ে গিয়ে ও সারা রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না। এর পরের দিন সকালে জেসি আর ওয়াল্টার যখন দেখা করে, তখন জেসি বলে কাল রাতে অনেকক্ষণ ধরে আমার বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছে আগের দিনের ওই ঘটনার পর থেকে টুকোর লোকজন আমাদের ওপরে নজর রাখছে, আর এখন হয়তো টুকো সুযোগ পেলেই আমাদেরকে মেরে ফেলবে। তাই ও কিছু করার আগেই আমাদেরকে ওকে মেরে ফেলতে হবে। এটা শুনে ওয়াল্ট বলে, কিন্তু টুকোকে মারা মোটেও সহজ হবে না, কারণ ওর সঙ্গে সবসময় ওর বডিগার্ড থাকে। তাই ওকে মারার জন্য আমাদেরকে অন্য কোনো ভালো একটা প্ল্যান করতে হবে। ওয়াল্টার বলে ও টুকোকে মারার জন্য রাইজান নামের একটা বিশেষ ধরনের বিষের ব্যবহার করবে। এই বিষের সাহায্যে টুকো অল্প সময়ের মধ্যেই হার্ট ফেল করে মারা যাবে, কিন্তু পরবর্তীকালে পোস্টমর্টমে পুলিশ বা কেউ কখনো জানতেই পারবে না ওকে বিষ দেওয়া হয়েছিল। এরপর নিজেদের এই প্ল্যান মতন ওরা রাইজান নামের সেই বিষটা তৈরি করে ফেলে আর ঠিক করে নেয় এরপর ওরা যখন টুকোর কাছে ড্রাগ সাপ্লাই করতে যাবে, তখন ওরা সুযোগ বুঝে টুকোকে এই বিষটা দিয়ে দেবে। এসব কিছুর মধ্যেই হ্যাঙ্ক একটা ব্যক্তিগত দরকারে ওয়াল্টারকে কল করে, আর বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে ও ওয়াল্টারকে জানায়, আমি আর আমার টিম এখন শহরের বাইরে একটা জাঙ্কইয়ার্ডে আছি। এখানে আমরা দুটো মানুষের লাশ খুঁজে পেয়েছি। এই লাশ দুটো দেখে মনে হচ্ছে কেউ হয়তো এদের উপরে খুবই রেগে গিয়ে এদেরকে প্রচণ্ড মারধর করে মেরে ফেলেছে। আমার মনে হয় তোমারও এই ঘটনাটা দেখা উচিত। আর এটা বলেই ও ওয়াল্টকে ওই ডেড বডি দুটোর ছবি পাঠিয়ে দেয়। এখন এই ছবিটা দেখে ওয়াল্ট আর জেসি দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। দেখা যায় আজ সকালে এদের সাথে ড্রাগ ডিল করার সময় টুকোর সাথে যে দুজন এসেছিল, এখানে তাদের দুজনের মৃতদেহ পড়েছিল। যদিও তাদের মধ্যে থেকে একজনকে তো টুকো এদের চোখের সামনেই পিটিয়ে মেরে ফেলেছিল, কিন্তু এখানে দ্বিতীয় মৃতদেহটা দেখে এরা দুজন খুবই ভয় পেয়ে যায়। এদের মনে হয়েছিল টুকোই হয়তো নিজের দ্বিতীয় সঙ্গীকেও মেরে ফেলেছে, আর এরপর ও হয়তো এদের দুজনকেও মেরে ফেলবে। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে জেসির বন্দুকটা নিয়ে বলে, যেহেতু আমার পরিবার আছে, তাই আমি চাইলেও এই শহর ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে নিজের পরিবারকে বাঁচাতে হবে। কিন্তু তুমি আর বেশিক্ষণ এখানে থেকো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যাও। আর এই কথা বলেই ওয়াল্টার তাড়াতাড়ি করে জেসির বন্দুক নিয়ে নিজের বাড়ি চলে আসে। আর এদিকে দেখা যায় জেসিও তাড়াতাড়ি করে আজ সকালে ড্রাগ বিক্রি করে পাওয়া সমস্ত টাকা পয়সা নিয়ে এই শহর ছেড়ে পালানোর জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক আর তার সঙ্গীরা ওই মৃতদেহ দুটো পরীক্ষা করার পর জানতে পেরেছে টুকোর দ্বিতীয় সঙ্গী যখন ওই মৃতদেহটা এই ভাঙাচোরা গাড়ির নিচে লুকিয়ে রাখছিল, তখন এর মধ্যে থেকে একটা ভাঙা গাড়ি ওই লোকটার গায়ের ওপরে পড়ে যাওয়ার জন্য ও মারা যায়। এর মানে টুকোর দ্বিতীয় সঙ্গীকে কেউ খুন করেনি, ও এই অ্যাক্সিডেন্টের কারণেই মারা গেছে।
এখন হ্যাঙ্ক আর তার দলের লোকজন টুকোর এই দুজন সঙ্গীর মৃতদেহ তদন্ত করতে করতে ওরা টুকো সম্পর্কে সবকিছুই জানতে পারে, যে কারণে এখন ওরা পুরো শহরের মধ্যে চারিদিকে টুকোকে খুঁজতে শুরু করে। কিন্তু জেসি আর ওয়াল্টার এই ব্যাপারটা জানতো না। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে নিজের বাড়ি ফিরে নিজের ছেলে আর বউকে খুঁজতে শুরু করে। দেখা যায় স্কাইলার তখন বাথরুমে স্নান করছিল, আর ওয়াল্টারের ছেলে তখন তার একটা বন্ধুর বাড়িতে ছিল। এখন ওয়াল্টারকে দেখে স্কাইলার প্রশ্ন করে, এত রাত অবধি তুমি কোথায় ছিলে? ওয়াল্টার ওর কথার কোনো উত্তর দেওয়ার আগেই ওর মোবাইলে একটা কল আসে, আর সাথে সাথেই ও নিজের বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড়ানোর আওয়াজ শুনতে পায়। এখন ও স্কাইলারের কথার কোনো উত্তর না দিয়ে এই বিষয়টা দেখার জন্য তাড়াতাড়ি করে বাড়ির বাইরে চলে যায়। দেখা যায় তখন জেসি নিজের গাড়ি নিয়ে ওর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। এখন ওয়াল্টার জেসির সাথে কথা বলার জন্য ওর গাড়ির কাছে চলে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় জেসির গাড়ির পিছনের সিটে টুকো লুকিয়ে আছে। এখন ও ওয়াল্টারকে বন্দুক দেখিয়ে চুপচাপ ওই গাড়িতে উঠে আসতে বলে, আর ওয়াল্টারও বাধ্য হয়ে ওর কথা মতন তেমনটাই করে। এখন টুকো এদের দুজনকে কিডন্যাপ করে শহরের বাইরে মরুভূমির মাঝখানে একটা ছোট্ট ফাঁকা বাড়িতে নিয়ে আসে, আর তারপর ওদের ফোন দুটোকে ভেঙে পুরোপুরি নষ্ট করে দেয়, যাতে ওরা কোনোভাবেই বাইরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। এরপর টুকো এদের দুজনকে বন্দুক দেখিয়ে সামনের ছোট্ট বাড়িতে নিয়ে যায়। দেখা যায় এই বাড়িতে আগে থেকেই একজন বয়স্ক লোক ছিল, যার নাম হলো হেক্টর সালামাঙ্কা। ইনি হলেন টুকোর আঙ্কেল। একটা সময় উনি মেক্সিকোর খুবই বড় একজন ড্রাগ মাফিয়া ছিলেন, কিন্তু বর্তমানে ওনার পুরো শরীর প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে এখন উনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। এখন উনি না নিজের মতন হাঁটাচলা করতে পারেন আর না কথা বলতে পারেন। ওনার পুরো শরীরের মধ্যে উনি শুধুমাত্র নিজের হাতের একটা আঙুল নাড়াতে পারেন। ওনার হুইল চেয়ারের সাথে একটা ছোট্ট ঘন্টা লাগানো আছে, আর উনি নিজের আঙুল নাড়িয়ে ওই ঘন্টা বাজিয়েই লোকজনের সাথে কথা বলার চেষ্টা করেন। এখন ঘরে আসার পর টুকো এদের দুজনকে বলে, আজ সকাল থেকেই অনেকগুলো পুলিশ আমার এলাকায় ঘোরাঘুরি করে আমাকে খোঁজার চেষ্টা করছে, যে কারণে আমি নিজের বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আমার মনে হচ্ছে আমার দলের থেকে কেউ হয়তো আমার ব্যাপারে পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছে, তাই এই অবস্থায় আমি আর কোনোভাবেই আমার বাড়িতে ফিরে যেতে পারবো না, যে কারণে আমি ঠিক করেছি এখন আমি এখান থেকে সরাসরি মেক্সিকোয় পালিয়ে যাব। সেখানে আমার অনেক যোগাযোগ আছে, ওখানে পুলিশ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওখানে গিয়ে আমি আবার নতুন করে ড্রাগসের ব্যবসা শুরু করব, আর এই কাজের জন্য তোমরা আমাকে সাহায্য করবে। আমি তোমাদেরকেও আমার সাথে মেক্সিকো নিয়ে যাব, সেখানে তোমরা আমার জন্য সারাদিন ধরে ড্রাগ তৈরি করবে। এখানে টুকোর এই কথা শুনে ওয়াল্টার আর জেসি খুবই ঘাবড়ে যায়। ওরা বলে, আমরা এইভাবে নিজেদের পরিবার ছেড়ে হঠাৎ করে এখান থেকে অন্য কোথাও যেতে পারবো না। কিন্তু এই কথা শুনে টুকো খুবই রেগে গিয়ে জেসিকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। তখন ওয়াল্টার বলে, তুমি যদি জেসিকে মেরে ফেলো তাহলে আমি তোমার সাথে কোথাও যাব না আর তোমাকে কোনো কাজেই সাহায্য করব না। জেসি হলো আমার পার্টনার, আর আমার কাজের জন্য ওকে আমার প্রয়োজন। তখন টুকো বলে, ঠিক আছে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আজ সন্ধেবেলায় মেক্সিকো থেকে আমার দুজন কাজান আমাদেরকে নেওয়ার জন্য আসবে। একবার ওরা এখানে চলে আসলেই আমরা সুরক্ষিতভাবে এখান থেকে মেক্সিকো চলে যেতে পারবো। এই কথা শুনে ওয়াল্টার আর জেসি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ওরা কোনোভাবেই টুকোর সাথে যেতে চাইছিল না। এদিকে দেখা যায় আগের রাতে ওয়াল্টার হঠাৎ করে নিজের বাড়ি ছেড়ে চলে আসার পর এখন স্কাইলার আর ফ্লেন খুবই চিন্তায় পড়ে গেছে। সেজন্য পরের দিন সকালেই ওরা ওয়াল্টারের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। স্কাইলার পুলিশকে বলে, আগের রাতে ওয়াল্টারের ফোনে একটা কল আসার পরেই ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল, আর তারপর থেকেই ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে হ্যাঙ্কও নিজের মতন করে ওয়াল্টারকে চারিদিকে খুঁজতে শুরু করে, আর একটু খোঁজ খবর করার পর ও জানতে পারে নিখোঁজ হওয়ার আগে ওয়াল্টারের ফোনে কোনো কলই আসেনি। কিন্তু স্কাইলার বলে, এমনটা হতেই পারে না, আমার খুবই স্পষ্ট মনে আছে নিখোঁজ হওয়ার আগে কেউ একজন ওকে কল করেছিল। আর এখান থেকেই স্কাইলারের সন্দেহ হয় ওয়াল্টারের কাছে হয়তো কোনো একটা সেকেন্ড ফোন ছিল, যেটাকে ও নিজের পরিবার আর বাকি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এখন স্কাইলার বলে, আমার মনে হচ্ছে ওয়াল্টার আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে রেখেছে, আর এখন ও হয়তো কোনো একটা বড় বিপদের মধ্যে ফেসে গেছে। কিছুদিন আগে ও জেসি নামে ওর একটা পুরানো স্টুডেন্টের কাছ থেকে গাঁজা কিনেছিল। আমার মনে হচ্ছে ওই ছেলেটার সাথেই টাকা পয়সা নিয়ে ওয়াল্টের কোনো ঝামেলা হয়েছে। এই কথা বলেই এখন স্কাইলার হ্যাঙ্ককে জেসির কাছে গিয়ে ওয়াল্টের ব্যাপারে খোঁজ খবর করতে বলে। এখন স্কাইলারের কথা মতন হ্যাঙ্ক জেসির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু না ওকে কোনোভাবে ফোনে পাওয়া যাচ্ছিল আর না ও নিজের বাড়িতে ছিল, যে কারণে এখন হ্যাঙ্ক জেসির গাড়িটাকে ট্র্যাক করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টার আর জেসি এখনো টুকোর সাথে ওই ঘরের মধ্যেই বন্দী হয়ে আছে। এখানে টুকো ওদের সবার জন্য খাবার রান্না করছিল। এদিকে ওয়াল্টার আর জেসি যেভাবেই হোক টুকোকে মারার প্ল্যান করছিল। এখন দেখা যায় ওয়াল্টারের পকেটে রাইজান নামের সেই বিষের প্যাকেটটা রয়েছে।
এখন এরা দুজন ঠিক করে নেয় সুযোগ বুঝে এরা টুকুর খাবারের মধ্যে ওই বিষটা মিশিয়ে দেবে। আর কিছুক্ষণ পর বহু চালাকির সাথে ওরা সেই কাজটা করেও ফেলে। কিন্তু ওরা যখন টুকুর খাবারে বিষ মেশাচ্ছিল তখন হেক্টর সেটা দেখতে পায়, যে কারণে এখন উনি নিজের ঘন্টা বাজিয়ে ইশারার সাহায্যে টুকোকে এই বিষয়ে সাবধান করার চেষ্টা করে। যদিও প্রথমের দিকে টুকো এসব কিছুই বুঝতে পারছিল না, কিন্তু পরে হেক্টরের ইশারা দেখে ওর জেসি আর ওয়াল্টারের ওপরে খুবই সন্দেহ হয়। সেজন্য এখন ও খুবই রেগে গিয়ে এদের দুজনকে মারতে মারতে ঘর থেকে বাইরে নিয়ে আসে আর ঠিক করে নেয় এখানেই এদের দুজনকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু এরা দুজন বহু চালাকির সাথে টুকোর বন্দুক দিয়ে ওকেই গুলি করে আহত করে দেয় আর তারপর তাড়াতাড়ি করে নিজেদের গাড়ি নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওরা লক্ষ্য করে দূর থেকে ওদের দিকে একটা গাড়ি এগিয়ে আসছে, যেটা দেখে ওরা মনে করেছিল এই গাড়িতে করে হয়তো টুকোর কাজিনরা আসছে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে নিজেদের গাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ির পিছনে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এদিকে দেখা যায় ওই গাড়ির মধ্যে আসলে হ্যাঙ্ক ছিল। জেসির গাড়িটাকে খুঁজতে খুঁজতে ও এখানে চলে এসেছিল আর এখানে আসার পর ও জেসির গাড়ির পাশেই টুকোকে আহত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। এখন হ্যাঙ্ককে দেখার সাথে সাথেই টুকো ওকে গুলি করে মারার চেষ্টা করে, যে কারণে হ্যাঙ্কও নিজের আত্মরক্ষার জন্য গুলি চালাতে থাকে। আর এইভাবে ওদের দুজনের লড়াইতে শেষ অবধি টুকো মারা যায়। এদিকে দূর থেকে এখানে হ্যাঙ্ককে দেখে ওয়াল্ট খুবই ভয় পেয়ে যায়। এখন ও তাড়াতাড়ি করে ওই বাড়ির পিছনের রাস্তা দিয়ে জেসির সাথে ছুটে পালিয়ে যায়। আসলে এই অবস্থায় ও কোনোভাবেই হ্যাঙ্কের কাছে ধরা পড়তে চাইছিল না। এখন ওই মরুভূমির মধ্যে দিয়ে সারাদিন ধরে মাইলের পর মাইল পথ হাঁটার পর অবশেষে ওরা দুজন একটা রাস্তার পাশে পৌঁছে যায়। এখন ওয়াল্ট একটা গাড়িতে লিফট নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু সমস্যা হলো এখন ও হঠাৎ করে বাড়ি ফিরে গেলে ওকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই সমস্ত প্রশ্নের হাত থেকে বাঁচার জন্য ওর মাথায় একটা উদ্ভট আইডিয়া আসে। ও নিজের বাড়ির কাছের একটা শপিং মলের মধ্যে ঢুকে নিজের সমস্ত জামা কাপড় খুলে নেকেড হয়ে হাঁটতে শুরু করে। এই ঘটনার পর ওকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করা হয়। এখন ওয়াল্টারকে সুস্থ অবস্থায় দেখে স্কাইলার আর ফ্লেন মনে মনে অনেকটা শান্তি পায়। কিন্তু এখন ওয়াল্টার সবাইকে জানায় বিগত 1-2 দিন ধরে ওর সাথে কি হয়েছে সেসব কিছুই ওর মনে নেই। হয়তো ক্যান্সারের কারণে কেমোথেরাপি নেওয়া আর অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে ওর মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছিল। আর এখন এই কথা বলার কারণে কেউই ওকে কোনো রকম প্রশ্ন করতে পারছিল না। কিন্তু ওয়াল্টারকে পুরোপুরি পরীক্ষা করার পর ডাক্তারেরা জানায় ও পুরোপুরি সুস্থ আছে, ওর কোনো রকম মানসিক সমস্যা নেই। আর যতদিন না অবধি ওর রোগের আসল কারণটা খুঁজে পাওয়া যাবে ততদিন ওকে এই হসপিটালেই থাকতে হবে। কিন্তু ওয়াল্টার যত তাড়াতাড়ি সম্ভব এই হসপিটাল থেকে নিজের বাড়ি ফিরে যেতে চাইছিল। সেজন্য ওর ডাক্তারকে জানিয়ে দেয়, আমার সবকিছুই মনে আছে, আমি শুধু ভুলে যাওয়ার অভিনয় করছিলাম। আসলে আমি কিছুদিনের জন্য নিজের পরিবারের থেকে দূরে থাকতে চাইছিলাম আর সেই বিষয়ে আমি নিজের স্ত্রীকে কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, সেজন্যই আমি এই অভিনয়টা করেছি। এখন ওয়াল্টারের এই কথা শুনে ডাক্তার বুঝতে পারে ও সত্যি সত্যিই সুস্থ আছে, যে কারণে পরের দিনই ওকে হসপিটালে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় পুলিশ এখন পুরো শহরের মধ্যে চারিদিকে জেসিকে খুঁজতে শুরু করেছে, কারণ টুকোর মৃতদেহের পাশেই জেসির গাড়িটা রাখা ছিল। আর এটা দেখেই পুলিশের মনে হয়েছিল টুকোর সাথে জেসির হয়তো কোনো সম্পর্ক ছিল। এখন জেসি খুবই চালাকির সাথে পুলিশের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নিজের বাড়ি ফিরে আসে আর তারপর ও নিজের বেসমেন্ট থেকে ড্রাগ তৈরি করার সমস্ত জিনিসগুলোকে সরিয়ে নিজের আরভি ভ্যানের মধ্যে রেখে দেয়। তারপর ক্লোভিস নামের একটা লোকের সাহায্যে নিজের ওই ভ্যানটাকে ওখান থেকে সরিয়ে দূরে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেয়, যাতে পুলিশ কোনোভাবেই সেটাকে খুঁজে বের করতে না পারে। এরপর ও নিজের একটা বান্ধবীর সাথে হোটেলে গিয়ে সেখান থেকে ইচ্ছা করেই পুলিশের কাছে ধরা দেয়। এখন হ্যাঙ্ক আর তার টিম ওকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। হ্যাঙ্ক বলে, তোমার গাড়িটা টুকোর মৃতদেহের পাশের থেকেই পাওয়া গেছে, সত্যি কথা বলো, টুকোর সাথে তোমার কি সম্পর্ক আছে? যেটা শুনে জেসি বলে, আমি টুকো নামের কাউকেই চিনি না, বিগত 3 দিন ধরে আমি আমার বান্ধবীর সাথে ওই হোটেলের ঘরের মধ্যেই পার্টি করছিলাম, হয়তো সেই সময়ের মধ্যে কেউ আমার গাড়িটা চুরি করে নিয়েছে। এখন জেসির কথা শুনে হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পারে ও মিথ্যে কথা বলছে, কিন্তু ওকে অপরাধী প্রমাণ করার মতন হ্যাঙ্কের কাছে কোনো প্রমাণ ছিল না। সেজন্য এখন ও টুকোর আঙ্কেল হেক্টর সালামাঙ্কাকে জেসির সামনে নিয়ে আসে, কিন্তু হেক্টরও এখানে কোনোভাবেই পুলিশকে সাহায্য করতে চাইছিল না। এখন উনি জেসিকে চিনতে অস্বীকার করেন। আসলে উনি নিজের মতন অন্যরকমভাবে ওয়াল্ট আর জেসিকে শাস্তি দিতে চাইছিলেন। এখন কোনো রকম প্রমাণের অভাবে হ্যাঙ্ককে বাধ্য হয়ে জেসিকে ছেড়ে দিতে হয়। এদিকে দেখা যায় ওয়াল্টার এখন হসপিটাল থেকে বাড়ি ফেরার পরেও স্কাইলার আর ওর সাথে খুব একটা ভালোভাবে কথা বলছিল না। আসলে ওর মনে হয়েছিল ওয়াল্টারের কাছে হয়তো দ্বিতীয় কোনো একটা মোবাইল ফোন আছে আর ওয়াল্টার হয়তো ওর কাছ থেকে কিছু একটা লুকিয়ে রেখেছে। আর ও যখন এই বিষয়ে ওয়াল্টারের কাছে প্রশ্ন করে তখন ওয়াল্টার ওকে পুরোপুরি মিথ্যে কথা বলে দেয়।
এই কারণে এখন স্কাইলার ঠিক করে নেয় যতক্ষণ না অবধি ওয়াল্টার ওকে সত্যি কথা বলবে ততক্ষণ ও এভাবেই ওয়াল্টারকে ইগনোর করবে আর ওর সাথে কোনো কথাই বলবে না। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার আর জেসি লুকিয়ে লুকিয়ে একটা শপিং মলে দেখা করে। এখানে ওয়াল্টার জানায় আমাদেরকে আবার নতুন করে ড্রাগ তৈরি করার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এই অবস্থায় যদি আমি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকি তাহলে আমার স্ত্রী আর ছেলে আমাকে নিয়ে চিন্তা করতে শুরু করে দেবে। ওদের মনে হয় আমার হয়তো এখনও কোনো মাথার সমস্যা আছে, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি বাড়িতে সবকিছু ঠিক করে আবার আগের মতন ড্রাগ তৈরি করব। এই কথা শুনে জেসি বলে, কিন্তু এই অবস্থায় আমার খরচ চলবে কিভাবে? আগের দিন আমার ড্রাগ বিক্রি করে পাওয়া সমস্ত টাকা নিয়ে এই শহর ছেড়ে পালানোর সময় টুকো আমাদেরকে কিডন্যাপ করে নেয়, আর তারপর থেকে আমার গাড়ি আর সমস্ত টাকা এখন পুলিশের কাছে আছে। সেজন্য তোমার কাছে থাকা টাকার থেকে তুমি অর্ধেক টাকা আমাকে দেবে, কারণ আমাদের মধ্যে 50-50 পার্টনারশিপ হয়েছিল। যেটা শুনে ওয়াল্টার ওকে $600 দিয়ে বলে, আপাতত তুমি এই টাকাটা রাখো, আমরা পরে কোনো একটা সময় বাকি টাকার হিসাব নিয়ে আলোচনা করব। আর এই কদিনের মধ্যে তুমি যেন কোনোভাবেই আমাকে ফোন করে বা অন্য কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ আগামী কিছুদিন আমি আমার পরিবারের সাথেই থাকব। কিছুদিন পর যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। এরপর থেকে দেখা যায় ওয়াল্টার এখন যেভাবেই হোক বাড়িতে নিজের স্ত্রী আর ছেলেকে খুশি করতে চাইছিল। সেজন্য ও মাঝে মাঝেই বাড়িতে সবার জন্য রান্না করতে শুরু করে, কিন্তু এসব কিছুতেও কোনো লাভ হয় না, কারণ স্কাইলার এখনও ওর সাথে কোনো রকম কথা বলতো না। এখন স্কাইলার মাঝে মাঝেই ওয়াল্টারকে কিছু না জানিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত, আর তারপর ঘন্টার পর ঘন্টা বাইরে থাকার পর আবার নিজের বাড়ি ফিরে আসতো। আর ওয়াল্টার যখন এই বিষয়ে ওর কাছে কোনো কিছু জানতে চাইতো তখন ও কোনো কথারই ঠিকভাবে উত্তর দিত না। এখানে দিনের পর দিন ধরে স্কাইলারের এইরকম ব্যবহার দেখে ওয়াল্টার খুবই চিন্তায় পড়ে গেছিল। অন্যদিকে দেখা যায় জেসির বাবা মা ওকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন, কারণ ওনারা জানতে পেরেছিলেন জেসি এই ঘরের বেসমেন্টে লুকিয়ে লুকিয়ে ড্রাগস তৈরি করেছিল। এই অবস্থায় জেসি ওর বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করে। ও বলে ভবিষ্যতে ও আর কখনোই এমন ধরনের কোনো কাজ করবে না, আর তাছাড়া এই বাড়িটা ছাড়া ওর কাছে থাকার মতন আর কোনো জায়গা নেই। কিন্তু ওর বাবা মা ওর কোনো কথাই শুনতে চাইছিল না। ওনারা যত তাড়াতাড়ি সম্ভব জেসিকে নিজের জিনিসপত্র গুছিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। এই অবস্থায় জেসি খুবই অসহায় হয়ে পড়েছিল। এখন না ওর কাছে থাকার মতন কোনো জায়গা ছিল, না ওর কাছে নিজের গাড়ি ছিল, আর না নিজের খরচ চালানোর জন্য কোনো টাকা পয়সা ছিল। সেজন্য এখন ও খুবই অসহায় অবস্থায় ওয়াল্টারকে কল করে ওর কাছ থেকে নিজের ভাগের বেশ কিছুটা টাকা চায়। অন্যদিকে দেখা যায় স্কাইলারের সাথে কথা বন্ধ থাকার কারণে ওয়াল্টার এখন খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল। সেজন্য এখন ও খুবই রেগে গিয়ে জেসিকে বলে, কিছুদিন আগেই আমি তোমাকে $600 দিয়েছিলাম, এখন আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না। এই অবস্থায় তুমি নিজের সমস্যা নিজেই মেটানোর চেষ্টা করো, আর এখন যেন আমাকে কোনো রকমভাবে কল করেই ডিস্টার্ব করবে না। এই কথা শুনে জেসি এখন কি করবে কিছুই বুঝতে না পেরে খুবই অসহায় অবস্থায় নিজের একটা পুরানো বন্ধুর বাড়িতে থাকার জন্য চলে যায়। কিন্তু ওর ওই বন্ধুটা ওকে নিজের বাড়িতে থাকার কোনো জায়গা দেয় না। আসলে এই অবস্থায় এখন কেউ কোনোভাবেই ওকে সাহায্য করতে চাইছিল না। নিজের গাড়ি চুরি হয়ে যাওয়ার পর থেকে ও একটা পুরানো বাইকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করছিল, কিন্তু এখন রাস্তার পাশের থেকে ওর সেই বাইকটাও চুরি হয়ে যায়। ওর ভাগ্য যে এতটাও খারাপ হতে পারে সেটা ও কখনো কল্পনাও করতে পারেনি। এখন ওর অবস্থা পথের একটা ভিখিরির থেকেও খারাপ হয়ে গেছিল। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওদের ড্রাগ তৈরি করার আরভি ভ্যানটা লুকিয়ে রাখা ছিল। এই অবস্থায় জেসি ঠিক করে নেয় আজ রাতটা ও নিজেদের এই আরভি ভ্যানের মধ্যেই কাটাবে। কিন্তু এখন সমস্যা হলো এই মুহূর্তে ওই গাড়িটাকে একটা অন্য লোকের গ্যারেজের মধ্যে রাখা ছিল, যে কারণে এখন জেসি কাঁটাতারের বেড়া টপকিয়ে লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকতে শুরু করে। কিন্তু এই কাজটা করার সময় ও ভুল করে একটা প্লাস্টিকের পোর্টেবল টয়লেটের ছাদ ভেঙে ভিতরে ঢুকে যায়, যার ফলে ওর পুরো শরীরে নোংরা বজ্র পদার্থ লেগে যায়, যার ফলে ওর গায়ের থেকে খুবই বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল। কিন্তু এই অবস্থায় নিজেকে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরার মতনও ওর কাছে কোনো উপায় ছিল না, যে কারণে ও বাধ্য হয়ে এই নোংরা অবস্থায় ওই ভ্যানের মধ্যে ঢুকে পড়ে। আর যেহেতু ওর গায়ের থেকে খুবই বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই ও নিজেদের ড্রাগ তৈরি করার একটা গ্যাস মাস্ক পরেই ওই গাড়ির মেঝেতে শুয়ে পড়ে। এখানে নিজের এতটা অসহায় অবস্থা দেখে ও প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। কিন্তু পরের দিন সকালে এই গ্যারেজের মালিক অর্থাৎ ক্লোভিস যখন জেসির এখানে আসার খবরটা জানতে পারে, তখন ও জেসিকে বলে, তোমার গাড়িটা এখানে আনার জন্য আমার $1000 খরচ হয়েছিল, তার মধ্যে থেকে তুমি আমাকে অর্ধেক টাকা দিয়েছিলে, আর বাকি $500 দেওয়া এখনও বাকি আছে। আর তাছাড়া তোমার গাড়িতে আমি বেশ কিছু জিনিস রিপেয়ার করেছি, তার জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে।
এখন সব মিলিয়ে তুমি আমাকে $1750 দেবে, আর তারপরেই তুমি তোমার গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবে। এটা শুনে জেসি বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তার মধ্যেই তোমার সমস্ত টাকা শোধ করে দেব। যেটা শুনে ক্লোভিস বলে, তুমি যদি এখন আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার গাড়িটা বিক্রি করে আমার সমস্ত টাকা উসুল করে নেব। এই কথা বলেই ও জেসিকে নিজের গ্যারেজ থেকে বের করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর জেসি আরও একবার লুকিয়ে লুকিয়ে ওই গ্যারেজের মধ্যে ঢুকে নিজের গাড়িটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় ওয়াল্টার এখন যেভাবেই হোক স্কাইলারের সাথে নিজের সম্পর্কটা ঠিক করতে চাইছিল। ও বলে, কিছুদিন আগে আমার মাথায় সমস্যা হওয়ার কারণে আমি যে ভুলটা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আমি জানি না তারপর থেকে তুমি কেন আমার উপরে রেগে আছো। তোমার যদি মনে হয় আমার কাছে অন্য কোনো মোবাইল ফোন আছে তাহলে তুমি ভুল ভাবছো। যেটা শুনে স্কাইলার খুবই রেগে গিয়ে বলে, যেদিন তুমি আমাকে আসল সত্যিগুলো বলতে পারবে তুমি তখনই আমার সাথে কথা বলার চেষ্টা করবে। আর এই কথা বলেই ও খুবই রাগ দেখিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। এখন স্কাইলারের পিছন পিছন ওয়াল্টার বাড়ি থেকে বাইরে বেরোনোর পর দেখতে পায় জেসি ওদের ড্রাগ তৈরি করার আরভিটা নিয়ে ওর বাড়ির বাইরে রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। যেটা দেখে ওয়াল্টার খুবই রেগে গিয়ে ওই গাড়ির মধ্যে উঠে জেসিকে বলতে শুরু করে, আমি তোমাকে বলেছিলাম আগামী কিছুদিন আমার সাথে যোগাযোগ না করতে, তাহলে এখন তুমি এখানে কি করছো? জেসি বলে, এখন আমি খুবই বিপদে পড়ে এখানে এসেছি। আমার ভাগের সমস্ত টাকা এখন পুলিশের কাছে আছে, আর আমার খরচ চালানোর মতো আমার কাছে একটাও টাকা নেই। তাই তোমার কাছে ওই ড্রাগ বিক্রি করার যে টাকাটা আছে তার থেকে অর্ধেক টাকা তুমি আমাকে দিয়ে দাও, তাহলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু এই কথা শুনে ওয়াল্টার খুবই রেগে গিয়ে ওকে প্রচণ্ড উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে। আর ও কোনোভাবেই জেসিকে ওই টাকাটা দিতে চাইছিল না, যে কারণে এখন ওদের দুজনের মধ্যে ঝামেলা আর মারামারি শুরু হয়ে যায়। কিন্তু শেষ অবধি এই ঝামেলাটা বেশি বড় হওয়ার আগেই ওরা দুজন নিজেদের ভুলগুলো বুঝতে পারে। এখন ওয়াল্টার জেসিকে ওর বাড়িতে নিয়ে এসে ওর ভাগের টাকাটা দিয়ে দেয়। এই ঘটনার কিছুদিন পর দেখা যায় নিজের ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে হসপিটাল থেকে ওয়াল্টের জন্য অনেক মোটা টাকার বিল আসতে শুরু করেছে, যে কারণে ওর কাছে ড্রাগ বিক্রি করে পাওয়া সমস্ত টাকাগুলো শেষ হয়ে আসতে শুরু করে। এই সমস্ত কারণে ও খুবই চিন্তায় পড়ে গেছিল। অন্যদিকে দেখা যায় ওয়াল্টারের কাছ থেকে টাকা নেওয়ার পর জেসি নিজের আরভি নিয়ে সরাসরি ক্লোভিস নামের ওই লোকটার গ্যারেজে চলে এসেছে। এখন ও ক্লোভিসের সমস্ত পাওনা টাকা আর ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিয়ে বলে, আমি আমার এই ভ্যানটাকে আগামী বেশ কিছু মাসের জন্য তোমার এই গ্যারেজেই রাখতে চাই। এর জন্য তোমার যা টাকা লাগবে সেটা আমি তোমাকে দিয়ে দেব। আসলে যেহেতু ওরা এই গাড়িতে করেই ড্রাগ তৈরি করত, তাই আগামী বেশ কিছুদিন এটাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে হবে। এরপর জেসি নিজের জন্য একটা পুরানো গাড়ি কিনে নেয়, আর তারপর নিজে থাকার জন্য একটা নতুন ঘর খুঁজতে শুরু করে। আর সেখান থেকেই ওর জেন নামের এই মেয়েটার সাথে পরিচয় হয়। আসলে জেন নিজের বাড়ির অর্ধেক অংশ ভাড়া দিতে চাইছিল, যদিও প্রথমের দিকে জেসিকে দেখে জেন কোনোভাবেই ওকে ঘরটা ভাড়া দিতে চাইছিল না। তখন জেসি জানায় এই মুহূর্তে ওর কাছে থাকার মতন কোনো জায়গা নেই, তাই এই বাড়িটা ভাড়া নেওয়ার জন্য ও বেশি টাকা দিতেও রাজি আছে। যেটা শুনে জেন শেষ অবধি ওকে থাকতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্কের প্রমোশন হয়ে গেছে, যে কারণে এখন ওকে টেক্সাস নামের অন্য একটা শহরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই কারণে হ্যাঙ্ক এখন খুবই খুশি ছিল ঠিকই, কিন্তু এই অফিস ছেড়ে যেতে ওর একদমই ভালো লাগছিল না, কারণ এখানে সবার সাথেই ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আর ওর বেস্ট ফ্রেন্ড স্টিভেনও এই অফিসেই কাজ করত। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার আর জেসি আবার লুকিয়ে লুকিয়ে ওই মরুভূমির মধ্যে গিয়ে ড্রাগস তৈরি করতে শুরু করে। কিন্তু এখন সমস্যা হলো টুকো মারা যাওয়ার পর এখন এদের কাছে একসাথে বেশি পরিমাণ ড্রাগ বিক্রি করার আর কোনো জায়গা ছিল না। এদিকে ডিইএ ডিপার্টমেন্ট থেকে হ্যাঙ্ক আর তার সঙ্গীরাও জেসির ওপরে সন্দেহ করে ওকে থানায় ধরে নিয়ে গেছিল, যে কারণে এখন জেসি নিজেও এই ড্রাগগুলো বিক্রি করতে পারবে না। তাই একটু ভাবনা চিন্তা করার পর জেসি ঠিক করে নেয় ও নিজের জায়গায় নিজের বন্ধুদেরকে দিয়ে ড্রাগ বিক্রি করাবে। এরপর দেখা যায় জেসি নিজের 3জন বিশ্বস্ত বন্ধুকে নিজের বাড়িতে এনে নিজেদের ব্যবসা সম্পর্কে বোঝাচ্ছে। ওর এই 3জন বন্ধুর নাম ছিল ব্যাজার, স্কিনি পি আর কম্বো। আর এরা 3জনও জেসির মতনই ড্রাগসের নেশা করত। আর জেসি এদের 3জনকেই খুবই বিশ্বাস করত আর ভালোবাসত। এখন জেসি ওদেরকে বলে, এবার থেকে আমাদের তৈরি ড্রাগগুলো তোমরা 3জনই বিক্রি করবে, যার ফলে আমাদের লাভ অনেক বেশি হবে। আর এই কারণে এখন আমার সাথে সাথে তোমরাও অনেক বড়লোক হতে পারবে। এই কথা শুনে ওর বন্ধুরা ওর সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর থেকে ওরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওয়াল্টারের তৈরি ওই ড্রাগসগুলোকে বিক্রি করতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে আবারও ওরা বেশ ভালোই টাকা ইনকাম করতে শুরু করেছিল। কিন্তু এরকমভাবেই এক রাতে ড্রাগ বিক্রি করার সময়
স্কিনি পি নামে জেসির একজন বন্ধুকে দুজন মিলে চাকু দেখিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ওর কাছ থেকে সমস্ত ড্রাগস আর টাকা পয়সা ছিনতাই করে নেয়। পরবর্তীকালে ওয়াল্টার যখন এই খবরটা জানতে পারে তখন ও খুবই রেগে যায়। ও জেসিকে বলে, যে আমাদের জিনিসগুলো চুরি করেছে তুমি তাদেরকে ভয় দেখিয়ে আমাদের জিনিসগুলো ফেরত নিয়ে আসো। এটা শুনে জেসি বলে, সামান্য একটু ড্রাগ আর টাকার জন্য আমাদের এত ঝামেলা করার কোনো দরকার নেই। তখন ওয়াল্টার বলে, আজকে যদি আমাদের জায়গায় টুকো থাকতো তাহলে কেউই ওর সাথে এই রকম কাজ করার সাহস পেত না। তাই এখন এদেরকে শাস্তি দিয়ে তোমাকে বাকি সবার মধ্যে আমাদের জন্য একটা ভয় তৈরি করতে হবে, না হলে ওদেরকে দেখা দেখি পরবর্তীকালে আরও লোকজন আমাদের জিনিসগুলো চুরি করার সাহস পেয়ে যাবে। এখন ওয়াল্টারের কথা মতন জেসি তেমনটাই করে। পরের দিন সকালেই ও ওই দুজনের ঠিকানা জোগাড় করে ওদের বাড়িতে চলে যায়। এখানে ও নিজের সাথে একটা বন্দুক নিয়ে এসেছিল। জেসি মনে করেছিল ও হয়তো খুব সহজেই এদের দুজনকে ভয় দেখিয়ে ওদের কাছ থেকে নিজের টাকা নিয়ে ফিরে যাবে, কিন্তু এখানে আসার পর দেখা যায় এদের ঘরের পরিবেশটা খুবই নোংরা ছিল। এখানে চারিদিকে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো ছেটানো ছিল। দেখে মনে হচ্ছিল এই বাড়িতে হয়তো বহুদিন ধরে কেউ থাকে না। এবার একটু খোঁজাখুঁজি করার পর জেসি ওই বাড়ির মধ্যে একটা ছোট বাচ্চা ছেলেকে খুঁজে পায়, কিন্তু ওকে দেখাশোনা করার জন্য এখানে কেউই ছিল না। ওই বাচ্চাটা সারাদিন একা একা এই বাড়িতেই থাকতো আর মাঝে মাঝে টিভি দেখে নিজের সময় কাটাতো। আসলে এই বাচ্চাটার বাবা মাই স্কিনিপির কাছ থেকে ড্রাগস আর টাকা পয়সা চুরি করেছিল। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে জেসি ওই বাচ্চাটার পাশে বসেই ওর বাবা আর মায়ের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এখানে ওই বাচ্চাটাকে দেখে জেসির খুবই খারাপ লাগছিল, সেজন্য একটা সময় ওই বাচ্চাটার জন্য ও বেশ কিছুটা খাবার তৈরি করে দেয়। এইভাবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ওই বাচ্চাটার বাবা মা যখন বাড়িতে ফিরে আসে তখন জেসি ওদেরকে ভয় দেখিয়ে নিজের ড্রাগস আর টাকা পয়সা ফেরত চায়। তখন ওরা দুজন জানায় ওদের কাছে খুবই অল্প একটু ড্রাগস বেঁচে আছে, বাকি ড্রাগস আর টাকা পয়সা ওরা খরচ করে ফেলেছে। যেটা শুনে জেসি খুবই রেগে গিয়ে ওদেরকে মারতে মারতে বলে, তোমরা যেভাবেই হোক এখন আমাকে আমার টাকাটা ফেরত দাও, না হলে আমি তোমাদের দুজনকেই গুলি করে মেরে ফেলবো। তখন ওই লোকটা বলে, ঠিক আছে, আমি তোমার সব টাকা দিয়ে দেব। কিছুদিন আগে আমি আর আমার বউ রাস্তার পাশের থেকে একটা গোটা এটিএম মেশিন চুরি করে এনেছি, যার মধ্যে অনেক টাকা আছে। একবার ওই এটিএমটা খুলতে পারলে আমি তোমাকে তোমার টাকাটা দিয়ে দেব। আর এই কথা বলেই ও বাইরে থেকে এটিএম মেশিনটা এনে সেটাকে বড় একটা হাতুড়ি দিয়ে মেরে মেরে ভাঙার চেষ্টা করে। কিন্তু এইভাবে ও আর জেসি দুজন মিলে অনেক চেষ্টা করার পরেও ওতে বিশেষ কোনো লাভ হয় না। এখন শেষ অবধি জেসি হাঁপিয়ে গিয়ে ওদের বাচ্চাটার সঙ্গে খেলা করতে শুরু করে। আর সেই সুযোগেই পিছন থেকে ওই বাচ্চাটার মা এসে জেসির মাথায় জোরে একটা আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়। বেশ কিছুক্ষণ পর যখন জেসির জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় এখন ওই লোকটা এটিএমটাকে একটু কাত করে সেটার তলায় শুয়ে ওটাকে নিচের থেকে খোলার চেষ্টা করছে। কিন্তু এই কাজটা করার সময় ওর স্ত্রীর সাথে ওর ঝামেলা বেঁধে যায় আর ও নিজের স্ত্রীকে খুবই বাজে বাজে গালাগালি করতে শুরু করে, যে কারণে ওর স্ত্রী খুবই রেগে গিয়ে ওই এটিএমটাকে ধাক্কা দিয়ে নিচে ওর মাথার উপরে ফেলে দেয়, যে কারণে সঙ্গে সঙ্গে ওই লোকটার মাথা ফেটে ও ওখানেই মারা যায়। এসব কিছুর মধ্যে জেসির জ্ঞান ফিরে এসেছিল। এখন নিজের চোখের সামনে এই ঘটনা দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই ওই এটিএমটা খুলে গিয়ে ওর ভিতর থেকে টাকা বেরিয়ে আসতে শুরু করে। এদিকে দেখা যায় নিজের স্বামীকে খুন করার পর ওই মহিলা ড্রাগসের নেশা করে খুবই নিশ্চিন্তে ঘুমাতে চলে গেছে। এখন এসব কিছু দেখে জেসি তাড়াতাড়ি করে ওই এটিএম থেকে বেশ অনেকটা টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেয় আর তারপর ওই বাড়ির সমস্ত জায়গা থেকে নিজের হাতের ছাপগুলোকে মেটানোর চেষ্টা করে, যাতে পরবর্তীকালে এখানে পুলিশ আসলে কেউ ও সম্পর্কে কোনোভাবেই জানতে না পারে। এরপর ও পুলিশকে কল করে কোনো কথা না বলেই ফোনটা রেখে দেয় আর তারপর ওই বাচ্চাটাকে বাড়ির বাইরে এনে বসিয়ে রেখে দেয় আর ওকে বলে কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ আসবে আর যতক্ষণ না অবধি পুলিশ আসছে তুমি যেন কোনোভাবেই ঘরের ভিতরে যাবে না। আর এই কথা বলেই ও তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টারের খোঁজ নেওয়ার জন্য গ্রেচেন এখন ওর বাড়িতে কল করেছে, কিন্তু এখন ওয়াল্টার বাড়ি না থাকার জন্য গ্রেচেনের সাথে স্কাইলারের কথা হয়। এখন স্কাইলার ওকে অনেক ধন্যবাদ জানিয়ে বলে, ওয়াল্টারের চিকিৎসার জন্য তোমরা যেভাবে টাকা দিয়ে আমাদেরকে বিপদের সময় সাহায্য করেছ তোমাদের এই ঋণ আমরা সারা জীবনেও কখনো শোধ করতে পারবো না। এই কথা শুনে গ্রেচেন খুবই অবাক হয়ে যায়। এখন যেন ও কিছুই বুঝতে পারছিল না। আসলে ওয়াল্টার সবাইকে মিথ্যে কথা বলেছিল। নিজের চিকিৎসা করানোর জন্য ওর কাছে কোনো টাকা ছিল না, তাই ও বাড়িতে বলেছিল ও গ্রেচেন আর এলিয়েটের কাছ থেকে টাকা নিয়ে নিজের চিকিৎসা করাচ্ছে। অন্যদিকে আবার ও গ্রেচেন আর এলিয়েটকে বলেছিল ওর কাছে হেলথ ইন্স্যুরেন্স আছে আর সেই টাকা দিয়েই ও নিজের চিকিৎসা করাচ্ছে। কিন্তু আসল সত্যিটা হলো এতদিন ধরে ও নিজের ড্রাগ বিক্রির টাকা দিয়ে নিজের চিকিৎসা করাচ্ছিল।
কিন্তু এই কাজটা বেআইনি হওয়ার কারণে এই ব্যাপারে ও কাউকে কিছুই বলতে পারছিল না। এখন স্কাইলারের কথা শুনে গ্রেচেন খুবই অবাক হয়ে গিয়ে ওকে বলে, আমি তোমার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। আর এই কথা বলেই ও সরাসরি স্কাইলারের বাড়িতে চলে আসে। এই সময় ওয়াল্টার কাজে গেছিল, সেজন্য গ্রেচেন আর স্কাইলার নিজেদের মধ্যে খুব ভালোভাবেই কথা বলতে পারছিল। কিন্তু পরবর্তীকালে ওয়াল্টার যখন অফিস থেকে বাড়ি ফেরে, তখন ও নিজের বাড়ির বাইরে গ্রেচেনের গাড়ি দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও মনে করেছিল গ্রেচেন হয়তো স্কাইলারকে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছে, কিন্তু বাড়ির ভিতরে যাওয়ার পর ও জানতে পারে গ্রেচেন এদেরকে কিছুই জানায়নি। স্কাইলার এখনও মনে করে গ্রেচেন আর এলিয়াটই ওর চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছে। এটা জানার পর ওয়াল্টার অনেকটা নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পর গ্রেচেন যখন ওদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন ওয়াল্টার আলাদা করে ওকে বলে, এখন তুমি যেন আমার চিকিৎসার টাকার ব্যাপারে কাউকে কিছুই জানিও না। কিছুদিন পর আমি তোমার সঙ্গে দেখা করে পুরো ঘটনাটা ভালো করে বুঝিয়ে বলবো। আর এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার গ্রেচেনের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। ওয়াল্টার বলে, তুমি যে আমার বাড়িতে আমার সত্যিটা জানাওনি তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন গ্রেচেন বলে, তোমার কাছে ইন্স্যুরেন্স নেই, তুমি আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ না, তাহলে তুমি নিজের চিকিৎসা করানোর টাকাটা পাচ্ছ কোথা থেকে? ওয়াল্টার বলে, সেই কথার উত্তর আমি তোমাকে কোনোভাবেই দিতে পারবো না, কিন্তু আমি চাইবো তুমি যেন সবসময় সবাইকে এটাই বলো যে আমার চিকিৎসার জন্য তোমরা টাকা দিচ্ছ। কিন্তু এটা শুনে গ্রেচেন খুবই রেগে যায়, আর এই বিষয়টা নিয়ে ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন ওয়াল্টার খুবই রেগে গিয়ে গ্রেচেনকে বলে, আজকে আমার রিসার্চ আর আমার আবিষ্কারের জন্যই তোমরা এত বড় একটা কোম্পানি আর এত মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হতে পেরেছ, কিন্তু তোমরা সেই কোম্পানি থেকে আমাকেই বের করে দিয়েছ। যেটা শুনে গ্রেচেন খুবই কষ্ট পেয়ে বলে, তুমি তো আমার সাথে ব্রেকআপ করে ওই কোম্পানি ছেড়ে চলে এসেছিলে। এই কথা শুনে এখন ওয়াল্টার খুবই রেগে গিয়ে গ্রেচেনকে উল্টোপাল্টা গালাগালি করতে শুরু করে, যে কারণে গ্রেচেন ওর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। আর বাড়ি ফেরার পর ও স্কাইলারকে কল করে জানিয়ে দেয় এরপর থেকে ওয়াল্টারের চিকিৎসার জন্য ও আর এলিয়ট কোনো টাকা দিতে পারবে না। এই কথাটা শোনার পর স্কাইলার খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার জেসির সঙ্গে দেখা করার জন্য ওর নতুন ঠিকানায় পৌঁছে যায়। আসলে বিগত বেশ কিছুদিন ধরে জেসি কারোর সাথেই কোনো রকমভাবে যোগাযোগ করছিল না, এমনকি কারোর কোনো কলও রিসিভ করছিল না। এখন ঘরের ভিতরে ঢোকার পর ওয়াল্টার দেখতে পায় জেসি এখন সারাদিন ধরে প্রচুর পরিমাণ গাঁজার নেশা করে পড়ে থাকে। আসলে আগের দিন ওই লোকটাকে নিজের চোখের সামনে ওইভাবে মারা যেতে দেখে ও মানসিকভাবে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, আর ওই ঘটনাটা ভুলে যাওয়ার জন্যই এখন ও বেশি পরিমাণ নেশা করতে শুরু করেছিল। এখানে ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন জেসির বন্ধুরা ওকে কল করে জানায় ওদের আরও নতুন ড্রাগসের প্রয়োজন, কারণ ওদের কাছে থাকা সমস্ত ড্রাগস ওরা বিক্রি করে ফেলেছে। কিন্তু জেসি জানিয়ে দেয় এই অবস্থায় ও কোনোভাবেই বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে না। ওই ঘটনাটা ভোলার জন্য ওর বেশ কিছু সময় প্রয়োজন, সেজন্য এখন ও ওর জায়গায় ওয়ার্ল্ডকেই ড্রাগস নিয়ে নিজের বন্ধুদের সঙ্গে দেখা করতে বলে। আর এখন শেষ অবধি ওয়াল্টও নিজের টুপি আর চশমা পরে হাইজেনবার্গ সেজে জেসির বন্ধুদের কাছে চলে যায়। আসলে যে কোনো ড্রাগ ডিল করার সময় ওয়াল্ট সবার সামনেই এই টুপি আর চশমা পরে যেত, আর সেখানে ও সবাইকে হাইজেনবার্গ হিসেবে পরিচয় দিত। এখন জেসির বন্ধুদেরকে ড্রাগ দিয়ে ওদের কাছ থেকে টাকা নেওয়ার সময় ওয়াল্টার জানতে পারে পুরো এলাকায় সবাই এখন জেসিকে প্রচণ্ড ভয় পেতে শুরু করেছে, কারণ সবাই মনে করেছে জেসি হয়তো আগের দিন নিজের টাকা উসুল করার জন্য এটিএম মেশিন দিয়ে ওই লোকটার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলেছে। এখন এই ভয়ের কারণে কেউ আর ওদের ড্রাগসের টাকা বাকি রাখছিল না। এই কথা শুনে ওয়াল্ট মনে মনে খুবই আনন্দ পায়, কারণ ও ঠিক এমনটাই চেয়েছিল, সবাই যেন ওদের নাম শুনে প্রচণ্ড ভয় পায়। এখন ওয়াল্টের মাথায় একটা নতুন আইডিয়া আসে। যেহেতু এই মুহূর্তে পুরো শহর জুড়ে সবাই ওদেরকে ভয় পেতে শুরু করেছে, তাই ও ঠিক করে নেয় এখন থেকে ওরা পুরো শহর জুড়ে সমস্ত জায়গায় ড্রাগ বিক্রি করবে, আর তার জন্য ওরা অনেক নতুন ছেলেদেরকে কাজে নেবে। ওয়াল্টের এই কথাগুলো শোনার পর জেসি জানায় এই পুরো শহর জুড়ে প্রত্যেকটা ড্রাগ ডিলারের এলাকা ভাগ করা আছে। এখন আমরা যদি অন্য কারুর এলাকায় গিয়ে ব্যবসা করি তাহলে সেটা নিয়ে অনেক বড় সমস্যা তৈরি হবে। কিন্তু ওয়াল্ট বলে এমনটা কিছুই হবে না। এখন পুরো শহরে সবাই মনে করছে তুমি ওই লোকটাকে খুন করেছ, তাই সবাই তোমাকে প্রচণ্ড ভয় পেতে শুরু করেছে। আর এই সমস্ত কথা বলেই ও শেষ অবধি জেসিকে এই কাজটা করার জন্য রাজি করিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্কের প্রমোশন হয়ে যাওয়ার পর এখন ওকে নিউ মেক্সিকো নামের অন্য একটা শহরের নতুন অফিসে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আসার পর হ্যাঙ্ক পুরোপুরি একা হয়ে গেছিল, কারণ এখানে ও কাউকেই চিনত না, ওর কোনো বন্ধু বান্ধব ছিল না, আর তাছাড়া এই অফিসের কেউই ওর সাথে খুব একটা ভালোভাবে কথা বলতো না। এসব কিছুর মধ্যেই একদিন হ্যাঙ্ক আর ওর নতুন অফিসের বেশ কিছু সঙ্গীরা মিলে তর্তুগা নামের একটা লোকের সঙ্গে দেখা করে। এই লোকটা ছিল পুলিশের গুপ্তচর।
ও লুকিয়ে লুকিয়ে বিভিন্ন ড্রাগ ডিলারদের খবর পুলিশকে দিত। এখন তর্তুগা ওদেরকে একটা নতুন জায়গার ঠিকানা দিয়ে বলে, আগামীকাল বিকালে তোমরা এই জায়গায় পৌঁছে যেও, এখানে তোমরা আরও বেশ কিছু নতুন ড্রাগ ডিলারকে ধরতে পারবে। এবার পরের দিন বিকালে হ্যাঙ্ক আর তার সঙ্গীরা যখন তর্তুগার কথা মতন ওই ঠিকানায় পৌঁছায়, তখন ওরা দূর থেকে দেখতে পায় একটা বড় কচ্ছপের পিঠের ওপরে তর্তুগার মাথা কেটে সেটাকে মাটিতে ছেড়ে দেওয়া হয়েছিল। এখানে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হ্যাঙ্ক এতটাই ভয় পেয়ে গেছিল যে ও নিজেদের গাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর ওকে এই অবস্থায় দেখে ওর বাকি সঙ্গীরা ওর ওপরে হাসতে শুরু করে। দেখে মনে হচ্ছিল এদের কাছে এইরকম ভয়ঙ্কর ঘটনা যেন খুবই স্বাভাবিক ব্যাপার। এবার বাকি সবাই যখন ওই কচ্ছপটার কাছে পৌঁছায়, তখন হঠাৎ করেই ওটার ভিতর থেকে বিশাল জোরে একটা বোম বিস্ফোরণ ঘটে। আসলে ড্রাগ ডিলাররা ওই কচ্ছপটার পিঠের ওপরে একটা বোম লুকিয়ে রেখেছিল। এখন এই ঘটনায় বেশ কিছু লোকজন ওখানে সঙ্গে সঙ্গেই মারা যায়, আর বাকি বেশ কিছু লোকের হাত পা তাদের শরীর থেকে আলাদা হয়ে গিয়ে তারা খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়। অন্যদিকে দেখা যায় নিজেদের সংসারে টাকা পয়সার সমস্যার কারণে স্কাইলার এখন নতুন করে চাকরি খুঁজতে শুরু করেছে। এখন ও কাজের জন্য আবার নিজের পুরানো অফিসে ফিরে যায়, আর সেখানেই ওর সাথে টেড নামের এই লোকটার পরিচয় হয়। টেড হলো এই কোম্পানির মালিকের ছেলে, কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর থেকে ও হয়ে উঠেছে এই কোম্পানির নতুন মালিক। এখন স্কাইলারকে দেখে টেড খুবই খুশি হয়। আসলে একটা সময় ওরা দুজন একে অপরের খুবই ভালো বন্ধু ছিল, আর একটা সময় ওদের দুজনের মধ্যে অ্যাফেয়ারও চলছিল। এখন টেড স্কাইলারকে এই কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের পোস্টে ওর পুরানো চাকরিটা ফিরিয়ে দেয়। কিন্তু পরবর্তীকালে ওয়াল্টার যখন এই খবরটা জানতে পারে, তখন ও খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ও কোনোভাবেই চাইছিল না স্কাইলার এইরকম প্রেগনেন্ট অবস্থায় কোনো কাজ করুক। কিন্তু স্কাইলার ওকে জানিয়ে দেয় যেহেতু ও কোম্পানির হিসাব দেখাশোনা করা আর অ্যাকাউন্টিংয়ের কাজ করবে, তাই এই কাজটা করতে ওর কোনো অসুবিধা হবে না। অন্যদিকে দেখা যায় জেসি এখন আস্তে আস্তে ওর বাড়ি মালিক জেনকে পছন্দ করতে শুরু করেছে। এখন ও সুযোগ পেলে নিজের বেশিরভাগ সময়টা জেনের সাথে গল্প করে কাটানোর চেষ্টা করত। আর এইভাবে আস্তে আস্তে আগামী কিছুদিনের মধ্যে ওদের দুজনেরই একে অপরকে পছন্দ হয়ে যায়, আর আস্তে আস্তে ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর জেসি জানতে পারে জেন একজন ড্রাগ এডিক্ট ছিল। একটা সময় ও প্রচুর পরিমাণ হেরোইনের নেশা করত, কিন্তু বিগত 18 মাস ধরে ও কোনো রকম নেশা করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আর এই নেশা ছাড়ানোর জন্য ওর বাবা ওকে সাহায্য করছিল। অন্যদিকে দেখা যায় নিউ মেক্সিকোয় অত বড় দুর্ঘটনা ঘটার পর হ্যাঙ্ক এখন আবার নিজের পুরানো অফিসে ফিরে এসেছে, আর আগামী বেশ কিছুদিন ও এখানেই কাটাবে। কিন্তু ওই দুর্ঘটনায় ও এতটাই ভয় পেয়ে গেছিল যে এখন ও বেশিরভাগ সময় নিজের ঘরের মধ্যেই একা একা চুপচাপ বসে থাকত। যদিও হ্যাঙ্কের এই অবস্থা জানার পর ওয়াল্ট ওর বাড়িতে এসে ওকে নানারকমভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় ওয়াল্ট আর জেসির কথা মতন এখন ওর বন্ধুরা শহরের বিভিন্ন নতুন নতুন জায়গায় ড্রাগ বিক্রি করতে শুরু করেছে। আর এভাবেই একটা নতুন জায়গায় ড্রাগ বিক্রি করার সময় একদিন বেজার পুলিশের কাছে ধরা পড়ে যায়। পরবর্তীকালে ওয়াল্ট আর জেসি যখন এই খবরটা জানতে পারে, তখন ওরা খুবই চিন্তায় পড়ে যায়। ওরা মনে করেছিল ধরা পড়ার পর বেজার হয়তো পুলিশকে ওদের সম্পর্কে সবকিছু জানিয়ে দেবে, যে কারণে এখন ওরা যত তাড়াতাড়ি সম্ভব বেজারকে ওই জেল থেকে বার করতে চাইছিল। আর এর জন্য ওরা সল গুডম্যান নামে একজন ক্রিমিনাল লয়ারের সঙ্গে যোগাযোগ করে। প্রথমের দিকে ওয়াল্ট আর জেসি কোনোভাবেই সলকে নিজেদের আসল পরিচয়টা জানাতে চাইছিল না। ওয়াল্ট সলকে বলে ও হলো বেজারের আঙ্কেল, আর এখন ও চায় বেজার যেন যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে বেরিয়ে আসতে পারে। যেটা শুনে সল বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আসলে পুলিশ ওর বস হাইজেনবার্গকে খুঁজছে। এখন একবার যদি বেজার পুলিশকে হাইজেনবার্গ সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়, তাহলে ওই জেল থেকে বাইরে বেরোতে ওর কোনো সমস্যা হবে না। এই কথা শুনে ওয়াল্টার খুবই ভয় পেয়ে যায়, কারণ হাইজেনবার্গ ও নিজেই ছিল। সেজন্য এখন ওয়াল্টার সলকে বলে, আপনি অন্য কোনোভাবে বেজারকে জেল থেকে বাইরে বের করার চেষ্টা করুন, কিন্তু ও যেন কোনোভাবেই হাইজেনবার্গের সম্পর্কে পুলিশকে কিছুই না জানায়, আর এর জন্য আমি আপনাকে $10,000 দেব। কিন্তু সল ওর কোনো কথাই শুনতে চাইছিল না। ও বলে বেজারকে বাইরে বের করার জন্য এটাই হলো সবচেয়ে সহজ উপায়, কিন্তু আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সেটা আমাকে খুলে জানাতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের ব্যাপারে আমি কাউকে কিছুই জানাবো না। এখন এই কথা শুনে শেষ অবধি ওয়াল্টার আর জেসি সলকে নিজেদের সম্পর্কে সবকিছুই জানিয়ে দেয়। সবকিছু শোনার পর সল বলে, বেজার এখন যেভাবে পুলিশের কাছে ফেসে আছে, সেখানে ওর জায়গায় কাউকে না কাউকে তো জেলে যেতেই হবে। তবে তুমি চিন্তা করো না, আমি এমন একজনকে চিনি যে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমাদের হয়ে জেলে চলে যাবে। এখন আমরা তোমার জায়গায় এই লোকটাকে হাইজেনবার্গ বানিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেব, কিন্তু এই কাজের জন্য $80,000 খরচ হবে।
যদিও এই টাকার অ্যামাউন্টটা অনেক বেশি ছিল, কিন্তু শেষ অবধি কোনো উপায় না দেখে ওয়াল্টার আর জেসি সলের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সল জেলে গিয়ে বেজারকেও এই পুরো প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দেয়। এখন বেজার পুলিশকে মিথ্যে কথা বলে একটা স্টিং অপারেশনের সাহায্যে হাইজেনবার্গের জায়গায় অন্য একজনকে পুলিশের কাছে গ্রেফতার করিয়ে দেয়। এখন পুলিশকে এই কাজে সাহায্য করার জন্য ওর শাস্তিও অনেকটা কমে যায়, যার ফলে ওয়াল্ট আর জেসি এইবারের মতন পুলিশের হাত থেকে বেঁচে গেছিল। এই ঘটনার কিছুদিন পর সল একদিন হঠাৎ করেই ওয়াল্টের সঙ্গে দেখা করার জন্য ওর অফিসে পৌঁছে যায়। সল বলে, তোমাকে খুঁজে বের করা তো খুবই সহজ, আর আমি যদি তোমাকে খুঁজে বের করতে পারি তাহলে পুলিশ তো তোমাকে আরও সহজেই খুঁজে পাবে। তবে তুমি চিন্তা করো না, তোমাদের ওই ড্রাগসের ব্যবসায় আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আজকে যেমন তোমার দলের থেকে বেজার পুলিশের কাছে ধরা পড়েছে, ভবিষ্যতে ঠিক তেমনভাবে অন্য কেউও ধরা পড়তে পারে। কিন্তু আমি তোমাদেরকে সেই সমস্ত বিপদের হাত থেকে বাঁচিয়ে দেব, তোমাদেরকে সমস্ত রকম লিগ্যাল অ্যাডভাইস দেব, যাতে ভবিষ্যতে তোমরা কখনোই কোনোভাবে পুলিশের কাছে ধরা না পড়ো। আর এই সমস্ত কাজের জন্য আমি তোমাদের ইনকামের খুবই সামান্য একটা ছোট্ট অংশ নেব। এখন এই কথাগুলো শুনে ওয়ার্ল্ড খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সত্যি সত্যি ওদের একটা এইরকম সাহায্যের প্রয়োজন ছিল। এই ঘটনার কিছুদিন পর ওয়ার্ল্ড তার ক্যান্সারের চেক আপ করানোর জন্য চলে যায়। আসলে কিছুদিন পরেই ওকে ওর ক্যান্সারের রিপোর্ট দেওয়া হবে, যেখানে ও জানতে পারবে বিগত বেশ কিছুদিন ধরে কেমো নেওয়ার ফলে ও কতটা সুস্থ হতে পেরেছে। এখানে টেস্ট করানোর সময় ওয়াল্টার একটা কম্পিউটার স্ক্রিনে নিজের বডি স্ক্যানের ছবিটা দেখতে পায়, যেটা দেখে ওর মনে হয়েছিল ওর শরীরে ক্যান্সার হয়তো আগের থেকে অনেক বেড়ে গেছে, আর ও হয়তো খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই এখন ও ঠিক করে নেয় নিজের মারা যাওয়ার আগে ও যতটা সম্ভব ড্রাগ তৈরি করে রেখে যাবে, যাতে পরবর্তীকালে সেই টাকাগুলো ও নিজের পরিবারকে দিয়ে যেতে পারে। এখন এই কাজটা করার জন্য ওর মাথায় একটা আইডিয়া আসে। একদিন ও স্কাইলারকে বলে, আমি জানি না ভবিষ্যতে আমার শরীর কেমন থাকবে, আমি আর কতদিন বাঁচব, কিন্তু মারা যাওয়ার আগে আমি একবার আমার মায়ের সাথে দেখা করতে চাই। আর যেহেতু এখন আমি সুস্থ আছি, তাই আমি ভাবছি আগামী 3-4 দিন আমি আমার মায়ের সাথেই কাটাবো। এই কথা শুনে স্কাইলার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কিন্তু ওয়াল্টারের মাথায় একটা অন্য আইডিয়া চলছিল। ও ঠিক করে নেয় নিজের মায়ের সাথে দেখা করার অজুহাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ও একটানা 3-4 দিন ধরে যতটা বেশি পরিমাণ সম্ভব ড্রাগ তৈরি করে নেবে। আর সেজন্যই ও জেসিকে কল করে নিজেদের ড্রাগ তৈরি করার জন্য প্রয়োজনের সমস্ত জিনিসপত্র কিনে রাখতে বলে। এর পরের দিন সকালে স্কাইলার ওকে এয়ারপোর্ট অবধি পৌঁছে দেয়, কিন্তু কিছুক্ষণ পর স্কাইলার ওখান থেকে চলে আসলে ওয়াল্টার সরাসরি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারপর ও জেসির সাথে ওদের আরভিতে করে সেই মরুভূমির মাঝখানে চলে যায়। এখানে ওয়াল্টার একটানা 3 দিন ধরে প্রচুর পরিমাণ ড্রাগ তৈরি করে। পরবর্তীকালে হিসাব করে দেখা যায় এখন ওদের কাছে যে পরিমাণ ড্রাগস আছে সেগুলোকে বিক্রি করে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে ওরা প্রত্যেকেই $6,72,000 করে পাবে। এখন নিজেদের এই কাজে ওরা দুজন খুবই খুশি হয়, কিন্তু সমস্ত কাজ শেষ করে ওখান থেকে বাড়ি ফেরার সময় ওরা খেয়াল করে ওদের গাড়িটা আর কোনোভাবেই চালু হচ্ছে না। আসলে এই কদিনের মধ্যে ওদের গাড়ির ব্যাটারিটা পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছিল। এখন ওয়াল্টার ঠিক করে নেয় ওদের গাড়িতে থাকা একটা ছোট্ট জেনারেটরের সাহায্যে ওরা নিজেদের গাড়ির ব্যাটারিটাকে অল্প একটু চার্জ দিয়ে নেবে। কিন্তু এই কাজটা করার সময় হঠাৎ করে ওদের জেনারেটরে আগুন ধরে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন আগুন নেভানোর জন্য জেসি তাড়াতাড়ি করে নিজেদের কাছে থাকা খাওয়ার জলের ব্যারেলটাই ওই জেনারেটরের ওপরে উল্টে দেয়, যেটা দেখে ওয়াল্টার খুবই হতাশ হয়ে গেছিল, কারণ জেসির বোকামোর জন্য এখন ওদের কাছে খাওয়ার মতন আর কোনো জল ছিল না। এদিকে ওদের কাছে সমস্ত খাবারও শেষ হয়ে এসেছিল, আর তার উপরে ওদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে এখন ওরা কোনোভাবে এই জায়গা থেকে বাইরেও বেরোতে পারছিল না। সেজন্য শেষ অবধি কোনো উপায় না দেখে জেসি ওর একটা বন্ধুকে কল করে ওদেরকে সাহায্য করার জন্য এখানে চলে আসতে বলে। এখন এরা দুজন মনে করেছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো জেসির বন্ধু এসে এদের দুজনকে এখান থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কেউই ওদেরকে বাঁচানোর জন্য আসে না, যে কারণে জেসি আরও একবার ওর বন্ধুকে কল করে। আর তখন ওরা জানতে পারে জেসির বন্ধু এই মরুভূমির মধ্যে রাস্তা হারিয়ে সম্পূর্ণ ভুল একটা দিকে চলে গেছে। আর এই কথাটা বলতে বলতেই ওদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার মানে এখন ওরা আর কারো কাছে কল করেই সাহায্য চাইতে পারবে না। এদিকে এই মুহূর্তে ওরা ওই মরুভূমির এতটাই ভেতরে ছিল যে ওদের পক্ষে এখান থেকে পায়ে হেঁটে বাইরে বেরোনো কোনোভাবে সম্ভব না। তাই সেই রাতটা ওরা দুজন কোনো রকম খাবার আর জল ছাড়া বহু কষ্ট করেই ওই গাড়ির মধ্যে কাটায়। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ওয়াল্টার আর জেসি মিলে ওদের সেই জেনারেটরটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু দুজন মিলে সারাদিন ধরে অনেক চেষ্টা করার পরেও কোনো রকম লাভ হয় না। এদিকে অতিরিক্ত গরমের কারণে ওয়াল্টারের খুবই শরীর খারাপ করতে শুরু করেছিল,
ওর মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই ও হয়তো মারা যাবে, আর মারা যাওয়ার আগে ও হয়তো ওর পরিবারের সঙ্গে শেষবারের মতন দেখাও করতে পারবে না। কিন্তু ওকে এই অবস্থায় দেখে জেসি ওকে নানা রকমভাবে মোটিভেট করার চেষ্টা করে। ও বলে, তুমি তো খুবই বড় একজন বিজ্ঞানী, তুমি তো খুবই বুদ্ধিমান, তাহলে তুমি এত সহজে হার মানছো কেন? এখন জেসির কথা শুনে ওয়াল্টের মাথায় একটা আইডিয়া আসে। ও নিজেদের কাছে থাকা সমস্ত জিনিসপত্র আর কেমিক্যাল দিয়ে ছোট্ট একটা ব্যাটারি তৈরি করে, যেটার সাহায্যে এখন শেষ অবধি ওদের গাড়িটা চালু হয়ে যায়, যার ফলে ওরা দুজন সুরক্ষিতভাবে শহরে ফিরে আসে। এখান থেকে যাওয়ার আগে জেসি ওয়াল্টারকে বলে, তুমি যদি এর মধ্যে মারাও যাও তাহলেও আমি তোমার টাকাটা তোমার পরিবারের কাছে পৌঁছে দেব, তুমি যেন কোনোভাবেই এটাকে নিয়ে চিন্তা করো না। এই কথা শুনে ওয়াল্টার মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার নিজের ক্যান্সারের রিপোর্ট জানার জন্য নিজের পুরো পরিবারের সাথে ডাক্তারের কাছে পৌঁছে যায়। ডাক্তার জানায় এখন ওর ক্যান্সারটা আগের থেকে অনেকটা ঠিক হয়ে উঠেছে, আর এইভাবে চলতে থাকলে ও আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর মাঝে মাঝে অতিরিক্ত কাশি হওয়ার কারণে ওর মুখের থেকে যে রক্ত বেরোয় সেটা ওর কেমো দেওয়ার জন্য হয়েছে, এর জন্য ওর কোনো রকম ক্ষতি হবে না। এখন এই খবরটা জানার পর ওর বাড়ির প্রত্যেকেই খুবই আনন্দ পায়, কিন্তু ওয়ার্ল্ড এই খবরটা জানার পর খুবই রেগে গেছিল। আসলে ও মনে করেছিল এইরকম বেআইনিভাবে ড্রাগ তৈরি করে নিজের পরিবারের জন্য টাকা রেখে ও হয়তো মারা যাবে, কিন্তু এখন নিজের বেঁচে থাকার খবর শুনে ওর মনে হচ্ছিল ভবিষ্যতে যদি ও কোনোভাবেই পুলিশের কাছে ধরা পড়ে যায় তাহলে ওর এই পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য পরের দিন সকালেই ও জেসির সঙ্গে দেখা করে ওকে জানায়, এখন আমি এই ড্রাগ তৈরি করা পুরোপুরি বন্ধ করে দিতে চাই, আর আস্তে আস্তে এই ব্যবসা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাই। এই কদিন ধরে আমরা যতটা ড্রাগ তৈরি করেছি তুমি পরে সেগুলোকে বিক্রি করে আমার ভাগের টাকাটা আমাকে দিয়ে দিও। এটা শুনে জেসি একটু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টের সুস্থ হওয়ার আনন্দে ওর বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করা হয়েছে। এখানে ওয়াল্টের জন্য প্রত্যেকেই খুবই খুশি ছিল, কিন্তু নিজের সুস্থ হওয়ার খবরটা জানার পর থেকে ওয়াল্ট খুবই রেগে গেছিল। সেজন্য পার্টি চলাকালীন ও একা একা বসে প্রচুর পরিমাণ মদ খেতে শুরু করে, আর একটা সময় ও নিজের সাথে সাথে নিজের ছেলেকেও মদ খাওয়াতে শুরু করে। পরে যখন হ্যাঙ্ক এই বিষয়টা জানতে পারে তখন ও ওয়াল্টারকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু ওয়াল্টার এখন কারো কথাই শুনতে চাইছিল না। এখন অতিরিক্ত নেশা করে থাকার কারণে ও হ্যাঙ্কের ওপরে খুবই রেগে গিয়ে ওর সাথে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, কিন্তু এসব কিছুর মধ্যেই ওয়াল্টারের ছেলে অর্থাৎ ফ্লিন অতিরিক্ত মদ খাওয়ার কারণে ওই পার্টির মধ্যেই সবার সামনে বমি করতে শুরু করে দেয়। এই ঘটনায় এখন স্কাইলার আর বাকি সবাই ওয়াল্টের ওপরে খুবই রেগে গেছিল। অন্যদিকে দেখা যায় জেসি আর জেন এখন একসাথে থাকতে শুরু করেছে, যদিও এর আগে ওরা দুজন পাশাপাশি দুটো আলাদা আলাদা ঘরে থাকতো, কিন্তু এখন জেন দিনে রাতে বেশিরভাগ সময় জেসির কাছে এসে ওর সাথেই কাটাতো। এসব কিছুর মধ্যেই একদিন জেনের সঙ্গে দেখা করার জন্য ওর বাবা চলে আসে, কিন্তু এখন নিজের বাবার সামনে জেন জেসিকে না চেনার অভিনয় করছিল। আসলে ওদের দুজনের এই নতুন সম্পর্কের কথা জেন কোনোভাবেই ওর বাবাকে জানাতে চাইছিল না, কিন্তু এই জিনিসটা জেসির খুবই খারাপ লাগে। ওর মনে হয়েছিল ওদের এই সম্পর্ক নিয়ে জেন হয়তো একদমই সিরিয়াস নয়, আর এই কথা ভেবেই ও খুবই মন খারাপ করে অতিরিক্ত পরিমাণ নেশা করতে শুরু করে দেয়। কিন্তু পরবর্তীকালে জেন ওকে জানায়, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা যদি আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারেন তাহলে খুবই বড় সমস্যা হয়ে যাবে, সেজন্যই তখন আমি তোমাকে না চেনার অভিনয় করেছিলাম। এখন জেনের এই কথাগুলো শুনে জেসি আবার মনে মনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ওয়াল্টারকে নিয়ে স্কাইলার এখনও খুবই চিন্তায় ছিল, যে কারণে ও মাঝে মাঝেই অফিসের মধ্যে খুবই মন খারাপ করে বসে থাকত। একদিন ওকে এই অবস্থায় দেখে ওর বস টেড ওকে বলে, তোমার অবস্থাটা আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি, কারণ কিছুদিন আগে আমার বাবাও শরীর খারাপের কারণে মারা গেছিলেন। তুমি বেশি চিন্তা করো না, দেখবে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই কথা বলেই ও স্কাইলারের হাত ধরে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এটা দেখে মনে হচ্ছিল ওদের দুজনের মধ্যে থাকা পুরানো সম্পর্কটা আবার যেন নতুন করে তৈরি হচ্ছে। এই ঘটনার পর থেকে স্কাইলার মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে টেডের সঙ্গে দেখা করে ওর সাথে সময় কাটানোর চেষ্টা করত। অন্যদিকে দেখা যায় ওয়াল্টার ওর বাড়ির বেশ কিছু জিনিস কেনার জন্য পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেছিল, আর সেখানেই ও লক্ষ্য করে ওর সামনে একটা ছেলে ড্রাগ তৈরি করার জন্য বেশ কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছে, যেটা দেখে ওয়াল্টার ওকে বলে, তুমি যে জিনিসটা তৈরি করতে চাইছো তার জন্য তুমি অনেক ভুল জিনিস কিনেছো, আর এরপর থেকে তুমি সমস্ত জিনিস একসাথে এক দোকান থেকে কিনবে না, তাহলে সবাই তোমাকে সন্দেহ করবে। এখানে ওয়াল্টারের এই কথা শুনে ওই ছেলেটা খুবই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ওয়াল্টার যখন ওই স্টোর থেকে বাইরে বেরোয় তখন ও পার্কিং লটে ওই ছেলেটা আর ওর পার্টনারকে দেখতে পায়।
যেটা দেখে ও হঠাৎ করেই খুবই রেগে গিয়ে ওদের দুজনকে বলে, এটা আমার এলাকা, আর তোমরা দুজন আমার এলাকা থেকে দূরে থাকার চেষ্টা করো। এখানে ওয়াল্টারের কথা শুনে মনে হচ্ছিল ও যেন আবার নতুন করে এই এলাকায় ড্রাগসের ব্যবসা শুরু করতে চাইছে। অন্যদিকে দেখা যায় জেসির বন্ধু কম্বো এখন শহরের নতুন একটা এলাকায় ওদের তৈরি ড্রাগ বিক্রি করছে। কিন্তু এই কাজটা করার সময় দূর থেকে দুজন ড্রাগ ডিলার ওর উপরে নজর রাখছিল। আসলে এই এলাকাটা এদের দুজনেরই ছিল। এখন কম্বো নিজের কাজ করার সময় হঠাৎ করেই রাস্তার পিছন থেকে একটা বাচ্চা ছেলে এসে ওকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় জেসির বাকি বন্ধুরা খুবই ভয় পেয়ে গেছিল। কম্বো মারা যাওয়ার পর এখন স্কিনি পে জানিয়ে দেয় ও আর এই ড্রাগ বিক্রি করার কাজটা করতে পারবে না। এদিকে বেজারও এখনো জেলে আছে, যার মানে এই মুহূর্তে ওয়াল্ট আর জেসির কাছে ড্রাগ বিক্রি করার মতন কোনো উপায় ছিল না। সেজন্য এখন ওরা দুজন সলের সঙ্গে দেখা করে ওকে নিজেদের সমস্যার কথা জানায়। সবকিছু শোনার পর সল বলে, তোমাদের ড্রাগগুলো খুবই ভালো, সেগুলোকে বিক্রি করতে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু এখন তোমরা আর একা একা এই কাজগুলো করতে পারবে না। এই মুহূর্তে তোমাদের একজন ভালো ডিস্ট্রিবিউটর প্রয়োজন, যে তোমাদের কাছ থেকে সমস্ত ড্রাগসগুলো একবারে কিনে নিয়ে তোমাদেরকে টাকা দিয়ে দেবে। যেটা শুনে ওয়াল্টার বলে, একদমই না, আমরা টুকো অথবা ক্রেজি এইটের মতন কোনো ডিস্ট্রিবিউটরের সাথে একদমই কাজ করতে চাই না। তখন সল বলে, আমি এমন একজনের কথা বলছি যে খুবই ভালো একজন ব্যবসায়ী, আর যে তোমাদেরকে যোগ্য সম্মান করে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর আমি এমন একজনকে চিনি যে তোমাদের এই কাজটা করতে পারবে, কিন্তু সমস্যা হলো সেই মানুষটা খুবই সাবধানে চলাফেরা করে, সে বেশি কারোর সাথে দেখা করতে চায় না। তবে আমি চেষ্টা করছি তার সাথে তোমাদের একটা মিটিং ফিক্স করার। একবার যদি ওই লোকটা তোমাদের সঙ্গে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায়, তাহলে ভবিষ্যতে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। এর পরের দিন সকালে ওয়াল্ট আর জেসি লস পয়েলস নামের একটা চিকেন রেস্টুরেন্টে পৌঁছে যায়। এই রেস্টুরেন্টেই ওই লোকটার সাথে এদের মিটিং ফিক্স করা হয়েছিল, কিন্তু এখানে সারাদিন ধরে অপেক্ষা করার পরেও কেউই ওদের সঙ্গে দেখা করতে আসে না। পরে যখন ওয়াল্টার সলকে এই ব্যাপারে জানায়, তখন সল বলে, ওই লোকটা ওই রেস্টুরেন্টে তোমাদের সঙ্গে দেখা করার জন্য গেছিল, কিন্তু তোমাকে আর জেসিকে দূর থেকে দেখার পর ওই লোকটার পছন্দ হয়নি, তাই ও ঠিক করে নিয়েছে তোমাদের সঙ্গে ব্যবসা করবে না, আর সেজন্যই ও তোমাদের সঙ্গে দেখা না করেই ওখান থেকে চলে গেছিল। যেটা শুনে ওয়াল্টার বলে, কিন্তু আমাদের সঙ্গে দেখা না করেই ওই লোকটা এত বড় একটা সিদ্ধান্ত নিল কিভাবে? আমি ওনার সাথে আরও একবার দেখা করতে চাই। যেটা শুনে সল বলে, সেটা আর কোনোভাবেই সম্ভব না। কিন্তু ওয়াল্টার যেভাবেই হোক ওই লোকটার সঙ্গে দেখা করতে চাইছিল। সেজন্য পরের দিন সকালেই ও আবার ওই চিকেন রেস্টুরেন্টে গিয়ে একা একা বসে থাকে। ওর মনে হয়েছিল ওই লোকটা হয়তো আজও দূর থেকে ওর ওপরে নজর রেখেছে, আর এখন ওকে একা একা দেখার পর ওই লোকটা হয়তো ওর সাথে কথা বলার জন্য আসবে। কিন্তু আজও সকাল থেকে রাত অবধি অপেক্ষা করার পর কেউই ওর সঙ্গে দেখা করতে আসে না। এখানে সারাদিন ধরে অপেক্ষা করার পর এখন একটা সময় ওয়াল্টের হঠাৎ করে মনে হতে লাগে এই রেস্টুরেন্টের ম্যানেজারই হয়তো সেই ড্রাগ ডিস্ট্রিবিউটর, কারণ উনি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ওয়াল্টের ওপরে নজর রাখার চেষ্টা করছিলেন। সেজন্য এখন ওয়াল্টার সরাসরি ওই রেস্টুরেন্টের ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য চলে যায়। এই লোকটার নাম ছিল গুস্তাভো, আর দেখা যায় সত্যি সত্যি ইনিই ছিলেন সেই ড্রাগ ডিস্ট্রিবিউটর। এখন ওয়াল্টার ওনাকে বলে, আমি জানি না আগের দিন আপনি আমার সাথে কেন দেখা করেননি, তবে আমি চাইবো আপনি আমাকে একটা সুযোগ দেন, কারণ আমার তৈরি ড্রাগগুলো সত্যিই খুবই ভালো। যেটা শুনে গুস্তাভো বলে, তোমার পার্টনার জেসি একজন ড্রাগ এডিক্ট, আর ও কালকেও ড্রাগসের নেশা করে এখানে এসেছিল, আর আমি ওই রকম একজন নেশাখোরের সঙ্গে কোনো রকম ব্যবসা করতে পারবো না। যেটা শুনে ওয়াল্টার বলে, জেসি ড্রাগের নেশা করে ঠিকই, কিন্তু ও সবসময় আমার সমস্ত কথা শুনে চলে, আর আমি ওকে পুরোপুরি ভরসা করি, আর আপনি না চাইলে এরপর থেকে আমি আর কখনোই জেসিকে আপনার সামনে নিয়ে আসবো না। যেটা শুনে গুস্তাভো বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে ব্যবসা করার জন্য রাজি আছি, আর আমি পরে তোমাকে কল করে বাকি বিষয়টা জানিয়ে দেব। অন্যদিকে দেখা যায় কম্বো মারা যাওয়ার পর থেকে জেসি এখন সবসময় ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকতো। আসলে ওর মনে হচ্ছিল ওর কথা শুনে নতুন জায়গায় ব্যবসা করতে গিয়েই কম্বো মারা গেছে, আর ওর মৃত্যুর জন্য হয়তো জেসি নিজেই দায়ী, যে কারণে এখন ও সবসময় ড্রাগসের নেশা করে ওই ঘটনাটা ভোলার চেষ্টা করত। যদিও এই খারাপ অবস্থার মধ্যেও জেন সবসময় ওর পাশে থেকে ওকে সামলানোর চেষ্টা করত, আর এরপর থেকে ও পুরোপুরিভাবে জেসির সাথে ওর ঘরেই থাকতে শুরু করে দেয়। এখন জেসির সাথে থাকতে থাকতে আর ওকে সামলানোর জন্য জেন আবার নতুন করে হেরোইনের নেশা করতে শুরু করে দেয়, আর এখন ও নিজের সাথে সাথে জেসিকেও এই নেশাটা করাতে থাকে। আজ দীর্ঘ 18 মাস পর ও আবার জেসির সাথে নতুন করে এই নেশাটা করতে শুরু করে। এখন ওরা ইঞ্জেকশনে করে হেরোইন নেওয়ার পর একরকম অজ্ঞান হয়েই বিছানার ওপরে ঘুমিয়ে পড়ত, আর এরপর থেকে আস্তে আস্তে রোজ রাতেই ওরা এই নেশাটা করতে শুরু করে। এদিকে দেখা যায় নিজের অফিসে কাজ করার সময় স্কাইলার খেয়াল করেছে
ওদের অফিসের অ্যাকাউন্টে হিসাব অনেক ভুলভাল করা আছে। এখন ও টেডের সাথে এই বিষয়ে আলোচনা করে। তখন টেড জানায়, হ্যাঁ, সত্যি সত্যি আমাদের অ্যাকাউন্টে হিসাবের অনেক ভুল আছে, আর এগুলোকে আমি ইচ্ছা করেই করেছি, যাতে আমাকে সরকারকে ট্যাক্স না দিতে হয়। আসলে বিগত অনেক মাস ধরেই আমাদের কোম্পানি লসে চলছে, আর এই অবস্থায় আমার অফিসের সমস্ত এমপ্লয়ীদেরকে ঠিক মতন মাইনে দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি। যেটা শুনে স্কাইলার বলে, কিন্তু এই কাজটা তো একদমই বেআইনি, এর জন্যে তো তোমার জেল হতে পারে, আর আমি এই বেআইনি কাজে তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই কথা বলেই ও অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর ও আবার অফিসে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টের মোবাইলে একটা মেসেজ করে ওকে আবার ওই রেস্টুরেন্টে যেতে বলা হয়েছে। আর ওখানে যাওয়ার পর ও জানতে পারে যে লোকটাকে ও এই রেস্টুরেন্টের ম্যানেজার ভাবছিল সে আসলে এখানকার মালিক, আর পুরো শহর জুড়ে ওনার এইরকম আরও 14টা রেস্টুরেন্ট আছে। এখন এই রেস্টুরেন্টের মধ্যেই গুস্তাভোর একজন কর্মচারী ওয়াল্টারকে একটা ঠিকানা দিয়ে বলে, আগামী 1 ঘন্টার মধ্যেই তুমি তোমার সমস্ত ড্রাগস নিয়ে এই ঠিকানায় পৌঁছে যাবে, আর তুমি যদি সময়ের মধ্যে এই কাজটা করতে না পারো তাহলে ভবিষ্যতে আমরা আর কখনোই তোমার সাথে কোনো রকম ব্যবসা করব না। এই কথা শুনে এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে জেসিকে কল করে, কারণ সমস্ত ড্রাগস এখন জেসির বাড়িতে লুকানো ছিল। কিন্তু জেসি সেই সময় হিরোইনের নেশা করে পড়েছিল, যে কারণে ওর কোনো জ্ঞান ছিল না। এখন জেসি কল রিসিভ না করার ফলে ওয়াল্টার তাড়াতাড়ি করে ওর বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে অনেক ডাকাডাকি করার পরেও জেসি দরজা না খুললে ও বাড়ির পিছন দিকে গিয়ে জেসির ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। দেখা যায় জেসি আর জেন তখন প্রচুর পরিমাণ নেশা করে বিছানার ওপরে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন ওয়াল্টার জেসিকে জোরে জোরে ডাকাডাকি করে ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই জেসির জ্ঞান ফিরছিল না, যে কারণে এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে ওর পুরো ঘরের মধ্যে সমস্ত জায়গায় সেই ড্রাগের প্যাকেটগুলো খোঁজার চেষ্টা করে। আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই অবশেষে ও সেই জিনিসগুলোকে খুঁজে পায়। এসব কিছুর মধ্যেই স্কাইলার বারবার ওয়াল্টারকে কল করছিল, কিন্তু ও কল রিসিভ না করায় স্কাইলার ওকে মেসেজ করে জানায় আর কিছুক্ষণের মধ্যেই ওদের বাচ্চার ডেলিভারি হবে, তাই ও যেন যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসে। এখন এই এসএমএসটা দেখে ওয়াল্টার কিছুক্ষণের জন্য থমকে যায়, কিন্তু এখন ওর কাছে নিজের বাচ্চার ডেলিভারি দেখাচ্ছেও এই ড্রাগ বিক্রি করাটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল। সেজন্য ও সমস্ত ড্রাগসের প্যাকেট নিয়ে তাড়াতাড়ি করে গুস্তাভর দেওয়া সেই ঠিকানায় পৌঁছে যায়, আর সেখানে ও যত তাড়াতাড়ি সম্ভব ওই ড্রাগগুলো ডেলিভারি করে নিজের টাকা নিয়ে সরাসরি হসপিটালে চলে আসে। সেখানে যাওয়ার পর ও দেখতে পায় ওদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। এখানে প্রথমবার নিজের মেয়েকে দেখে ওয়াল্টার খুশিতে কেঁদে ফেলে। অন্যদিকে দেখা যায় জেনের বাবার সাথে জেনের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ও আগের রাতে প্রচুর পরিমাণ নেশা করেছিল তাই এখন ওর ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর ও তাড়াতাড়ি করে নিজের বাবার সঙ্গে দেখা করার জন্য চলে যায়। আসলে প্রতি সপ্তাহে ওর বাবা ওকে নিয়ে একটা রিহ্যাব সেন্টারে যেতেন। এখানে সমস্ত মানুষকে তাদের নেশা ছাড়ানোর জন্য সাহায্য করা হয়। এখানে আসার পর থেকেই জেনের খুবই খারাপ লাগতে শুরু করে, কারণ এত বছর পর ও আবার নতুন করে নেশা করতে শুরু করেছে, যে কারণে এখন ওর বাবার সাথে কথা বলতেও ওর খুবই লজ্জা লাগছিল, আর মনে মনে ওর খুবই অনুশোচনা বোধ হচ্ছিল। অন্যদিকে দেখা যায় ঘুম থেকে ওঠার পর জেসি লক্ষ্য করেছে কেউ ওর ঘরের দরজা ভেঙে ওর সমস্ত ড্রাগস চুরি করে নিয়ে গেছে। প্রথমের দিকে এই বিষয়টা নিয়ে ও খুবই চিন্তায় পড়ে যায়, কিন্তু পরে ও বুঝতে পারে ওয়াল্টার ওর বাড়ির থেকে ওই ড্রাগগুলো নিয়ে গেছিল। সেজন্য পরের দিন সকালে ও ওয়াল্টারের স্কুলে গিয়ে ওর কাছ থেকে নিজের ভাগের অর্ধেক টাকা চায়। ওয়াল্টার বলে ওই ড্রাগগুলো বিক্রি করে আমরা $1.2 মিলিয়ন পেয়েছি, যার মধ্যে থেকে 20% টাকা আমাদেরকে সলকে দিতে হবে, আর বাকি টাকাটা দুভাগ করলে আমরা $4,80,000 করে পাবো। কিন্তু আমি যদি এখন তোমাকে তোমার টাকাগুলো দিয়ে দেই তাহলে তুমি আর তোমার গার্লফ্রেন্ড আগামী 1 মাসের মধ্যেই সমস্ত টাকাগুলো নেশা করে উড়িয়ে দেবে, তাই তোমার টাকাটা তুমি তখনই পাবে যখন তুমি সমস্ত রকম নেশা করা পুরোপুরি বন্ধ করে দেবে। এই কথা শুনে জেসি খুবই রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়, আর সেই রাতে নেশা করতে করতে ও প্রচণ্ড রাগের মাথায় জেনকে ওর আর ওয়াল্টারের ব্যাপারে আর নিজেদের ড্রাগ বিক্রি করে পাওয়া সমস্ত টাকার ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এই কথা শুনে জেন খুবই অবাক হয়ে যায়, ও কখনো কল্পনাও করতে পারেনি জেসির কাছে এতটা টাকা আছে। এদিকে দেখা যায় ডাক্তারেরা ওয়াল্টারকে জানিয়ে দিয়েছে ওকে একটা অপারেশন করে নিজের শরীর থেকে একটা ছোট্ট টিউমার বাদ দিতে হবে, তাহলে ওর এই ক্যান্সার অনেকটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই অপারেশনের জন্য ওদের অনেকটা টাকার প্রয়োজন, আর ওদের কাছে এত টাকা ছিল না। সেজন্য এখন ওয়াল্টারের ছেলে অর্থাৎ ফ্লেন ওয়াল্টারের জন্য একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছে। এখন যে কেউ চাইলেই ওয়াল্টারের চিকিৎসার জন্য ওকে এই ওয়েবসাইট থেকে টাকা ডোনেট করতে পারবে।
কিন্তু এই আইডিয়াটা ওয়াল্টারের একদমই পছন্দ হয় না, কারণ ও কোনোভাবেই কারোর দানের টাকা নিতে চাইছিল না। এদিকে ওর কাছে যে অতটা টাকা আছে সেটাও ও কোনোভাবে নিজের বাড়িতে জানাতে পারছিল না, এমনকি কোনোভাবে সেগুলোকে খরচও করতে পারছিল না। সেজন্যই এখন এই বিষয়ে সাহায্য নেওয়ার জন্য ও সলের সঙ্গে দেখা করে। তখন সল বলে, আমি এমন একজন হ্যাকারকে চিনি যে তোমার ওই বেআইনি কালো টাকাগুলোকে একটু একটু করে তোমার ছেলের তৈরি ওই ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। দেখে মনে হবে পুরো পৃথিবী থেকে বিভিন্ন লোকজন তোমাদেরকে একটু একটু করে টাকা ডোনেট করছে, আর এইভাবে তোমার সমস্ত কালো টাকাগুলোকে তুমি আইনিভাবে সবার সামনেই ব্যবহার করতে পারবে। যদিও এই আইডিয়াটা ওয়াল্টারের একদমই পছন্দ হয় না, কিন্তু শেষ অবধি ও এটার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় প্রত্যেক রাতের মতন আজ রাতেও জেসি আর জেন প্রচুর পরিমাণ নেশা করে ঘুমিয়েছিল, যে কারণে পরের দিন সকালে সময় মতন জেনের ঘুম ভাঙে না। এদিকে আজ সকালেও জেনের বাবার সাথে ওর রিহ্যাব সেন্টারে যাওয়ার কথা ছিল। এখন সময় মতন জেনকে আসতে না দেখে ওর বাবা সরাসরি ওর বাড়ি চলে আসে, আর সেখানেই উনি দেখতে পান জেন খুবই তাড়াহুড়ো করে জেসির ঘরের থেকে বাইরে বেরোচ্ছে, যেটা দেখে ওনার খুবই সন্দেহ হয়। সেজন্য উনি জেসির ঘরের মধ্যে ঢুকে চারিদিকে সবকিছু ভালোভাবে তল্লাশি চালিয়ে দেখতে শুরু করেন, আর সেখানেই উনি বেশ কিছু খালি ইঞ্জেকশন আর হেরোইনের প্যাকেট দেখতে পান, যেটা দেখে উনি বুঝতে পারেন জেন আবার নতুন করে নেশা করতে শুরু করেছে। যে কারণে এখন উনি প্রচণ্ড রেগে গিয়ে জেসিকেই মারার চেষ্টা করেন, কারণ ওনার মনে হচ্ছিল জেসির জন্যই জেন আবার নতুন করে নেশা করতে শুরু করেছে। কিন্তু জেন ওনাকে কোনো রকমে আটকে দেয়। তখন ওর বাবা বলে, তুমি এই মুহূর্তেই আমার সঙ্গে রিহ্যাব সেন্টারে যাবে, আর যতদিন না অবধি তুমি নেশা করা বন্ধ করছো ততদিন তুমি ওখানেই থাকবে। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে এখনই আমি পুলিশকে ফোন করে তোমাদের দুজনকে জেলে পাঠিয়ে দেব, কারণ তোমরা এই বাড়িতে যে নেশাটা করেছো সেটা পুরোপুরি বেআইনি। এটা শুনে জেন কাঁদতে কাঁদতে বলে, তুমি পুলিশকে ফোন করো না, তুমি শুধু আমাকে আজকের দিনটা সময় দাও, আমি কাল সকালেই তোমার সাথে রিহ্যাবে চলে যাব। এখন ওর কথা শুনে ওর বাবা ওকে আজকের দিনের মতন ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এখন জেনের মাথায় একটা অন্য আইডিয়া চলছিল। এখন ও আর কোনোভাবেই রিহ্যাব সেন্টারে যেতে চাইছিল না, কারণ আগের রাতেই ও জেসির কাছ থেকে জানতে পেরেছে ওর কাছে ড্রাগ বিক্রি করার অনেক টাকা আছে। তাই এখন ও ঠিক করে নেয় ওয়াল্টারের কাছ থেকে জেসির ড্রাগ বিক্রি করার টাকাটা নিয়ে ওরা দুজন এই শহর ছেড়ে দূরে অন্য কোথাও চলে যাবে, আর সেখানে নতুন করে নিজেদের জীবন শুরু করবে। এখন ওই টাকাটা নেওয়ার জন্য জেন ওয়াল্টারকে কল করে ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ও বলে, আমি জেসির কাছ থেকে আপনাদের ব্যাপারে সবকিছু জানতে পেরেছি, এখন আপনি যদি আজ রাতের মধ্যেই জেসিকে ওর ভাগের টাকাটা না দেন তাহলে আমি আপনার ব্যাপারে পুলিশকে সবকিছু জানিয়ে দেব। এই কথা শুনে ওয়াল্টার খুবই ভয় পেয়ে যায়। ও বারবার ওকে বোঝানোর চেষ্টা করে ও জেসির ভালোর জন্যই এই কাজটা করছে, কিন্তু জেন ওর কোনো কথাই শুনতে চাইছিল না। সেজন্য শেষ অবধি ওয়াল্টার জেসিকে ওর টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সেই রাতেই ও একটা ব্যাগের মধ্যে জেসির ভাগের সমস্ত টাকা নিয়ে ওর বাড়িতে পৌঁছে যায়। সেখানে ও জেসিকে সমস্ত টাকা দেওয়ার সাথে সাথেই জেন ওর মুখের সামনেই ওদের ঘরের দরজাটা বন্ধ করে দেয়। এই ঘটনায় ওয়াল্টার খুবই কষ্ট পেয়ে পাশের একটা বারে ড্রিঙ্ক করার জন্য চলে যায়। আসলে ও জেসিকে খুবই ভালোবাসত, আর এখন ওর মনে হচ্ছিল এই টাকা পাওয়ার পর জেন আর জেসি হয়তো অতিরিক্ত নেশা করে নিজেদের ক্ষতি করে ফেলবে। এখন এই বারে ড্রিঙ্ক করার সময় ওয়াল্টারের সাথে জেনের বাবার পরিচয় হয়। দেখা যায় জেনের বাবাও ওকে নিয়ে খুবই চিন্তা আর মন খারাপ করে এই বারে বসেছিল। এখন আস্তে আস্তে ওদের কথা শুরু হয়ে যায়। জেনের বাবা জানায় ওনার নাম ডোনাল্ড, আর উনি নিজের মেয়েকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন, কারণ ওনার মেয়ে ওনার কোনো কথাই শুনতে চায় না। এই কথা শুনে ওয়াল্ড এখন জেসির ব্যাপারে জানায়। ও বলে, আমারও একটা ভাইপো আছে, আমি সবসময় তার ভালো চাই, কিন্তু সেও কখনোই আমার কোনো কথা শুনতে চায় না। আমরা আমাদের বাচ্চাদেরকে যতই ভালোবাসি না কেন, ওরা সবসময় আমাদের কথা না শুনে নিজেদের মতন ভুল করে যায়। এই কথা শুনে ডোনাল্ড বলে, কিন্তু আমাদের বাচ্চারা যতই ভুল করুক না কেন আমাদেরকে তো সবসময় ওদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা তো আমাদের পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবো না। এই কথা শুনে ওয়াল্টের চিন্তাভাবনা একটু বদলে যায়। এখন ও আবার জেসির সঙ্গে দেখা করার জন্য ওর বাড়িতে চলে যায়। আসলে ও জেসিকে নিজের ছেলের মতনই ভালোবাসতো, আর কোনোভাবেই ওর কোনো রকম ক্ষতি চাইতো না। এদিকে আজ রাতেও জেসি আর জেন প্রচুর নেশা করে পড়েছিল, যে কারণে ওয়াল্টার বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পরেও এরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছিল না। সেজন্য ওয়াল্ট এখন ওর বাড়ির পিছনের রাস্তা দিয়ে আবার ওর দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। এখানে ও দেখতে পায় জেসি আর জেন আজও নেশা করে ঘুমিয়ে আছে, যে কারণে ওয়াল্টের আসার ব্যাপারে এখন ওরা কিছুই জানতে পারেনি। এখন ওয়াল্টার জোরে জোরে জেসিকে ডাকতে শুরু করে, কিন্তু কোনোভাবেই ওর ঘুম ভাঙছিল না। দেখা যায় এখন এরা দুজনেই একটা সাইডে পাশ ফিরে শুয়েছিল।
কিন্তু এখন জেসিকে ডাকার সময় ওয়াল্টারের হাতের ধাক্কায় জেন সাইড থেকে সরে গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে, আর এর ফলেই ও ঘুমের মধ্যে বমি করতে শুরু করে। কিন্তু তারপরেও কোনোরকমভাবে ওর ঘুম ভাঙে না। এখন অতিরিক্ত বমি হওয়ার কারণে জেনের শ্বাসনালী বন্ধ হয়ে ও আস্তে আস্তে দম বন্ধ হয়ে মারা যেতে শুরু করে। যদিও এই অবস্থায় ওয়াল্টার চাইলেই ওকে বাঁচাতে পারত, কিন্তু ও ইচ্ছা করেই জেনকে মরতে দেয়, কারণ ওর মনে হয়েছিল জেন মারা গেলেই হয়তো জেসির ভালো হবে। এখন জেনকে মারা যেতে দেখে ও প্রচণ্ড মন খারাপ করে কাঁদতে শুরু করে। এর পরের দিন সকালে যখন জেসির ঘুম ভাঙে, তখন ও দেখতে পায় জেন ওর পাশেই মরে পড়ে আছে। এখন ও প্রচণ্ড কান্নাকাটি করতে করতে জেনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। এখন ও তাড়াতাড়ি করে কল করে ওয়াল্টারকে সমস্ত ঘটনা খুলে জানায়। এখন ওয়াল্টার এমন একটা অভিনয় করছিল যেন এই ব্যাপারে ও কিছুই জানে না। এখন এই সমস্যা থেকে বেরোনোর জন্য ওয়াল্টার সলের কাছে সাহায্য চায়, আর সল সাথে সাথেই মাইক নামের একজনকে জেসির বাড়িতে পাঠিয়ে দেয়। এখন মাইক জেসির ঘরের থেকে মদ, গাঁজা আর ড্রাগ রিলেটেড সমস্ত প্রমাণগুলোকে মিটিয়ে দেয়, যাতে পুলিশ কোনোভাবেই বুঝতে না পারে জেন হেরোইনের নেশা করার জন্য মারা গেছে। আর এরপর ও জেসিকে বুঝিয়ে দেয় পুলিশ আর হসপিটালের লোকদের সাথে ওকে কিভাবে কথা বলতে হবে। যদিও জেনের মৃত্যুর পর জেসি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, কিন্তু এখন মাইক ওকে বুঝিয়ে বলে, তুমি যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে আমার কথাগুলো ভালোভাবে শুনে চলতে হবে। এখন জেসি কাঁদতে কাঁদতে মাইকের কথা মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর মাইক চলে গেলে জেসি পুলিশকে কল করে জেনের মারা যাওয়ার খবরটা জানিয়ে দেয়। এদিকে জেনকে রিহ্যাবে নিয়ে যাওয়ার জন্য এখন ওর বাবাও এখানে চলে এসেছিলেন, কিন্তু এখানে আসার পর এইভাবে নিজের মেয়ের মৃত লাশ দেখে উনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। ওনার মেয়ের জীবনটা যে এইভাবে শেষ হয়ে যাবে সেটা উনি কখনো কল্পনাও করতে পারেননি। এখানে জেনের বাবাকে দেখে জেসি কোনোভাবেই ওনার চোখের দিকেও তাকাতে পারছিল না। ওর বারবার মনে হচ্ছিল জেনের মৃত্যুর জন্য হয়তো ওই দায়ী। এই ঘটনার কিছুদিন পর জেসি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে একটা বস্তির মতন নোংরা জায়গায় গিয়ে থাকতে শুরু করে, যেখানে ওর মতন বাকি সমস্ত নেশাখোরেরা থাকত। জেসি এখন খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়ে অতিরিক্ত নেশা করে নিজের জীবনটাকে পুরোপুরি নষ্ট করতে চাইছিল, কিন্তু ওয়াল্টার ওকে ওই জায়গা থেকে বের করে একটা ভালো রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়ে দেয়। কিন্তু এখানে আসার পরেও জেসি বেশিরভাগ সময় একা একা মন খারাপ করে উদাস হয়ে বসে থাকত। অন্যদিকে দেখা যায় ফ্লেন ওয়াল্টারের চিকিৎসার জন্য যে ওয়েবসাইটটা তৈরি করেছিল, এখন সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ডোনেশন আসতে শুরু করেছে, যেটা দেখে ফ্লেন আর স্কাইলার খুবই খুশি হয়। কিন্তু আসলে এই টাকাগুলো সল সেই হ্যাকারের সাহায্যে পাঠাচ্ছিল। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক এখন ওর অফিসের মধ্যে ওয়াল্টারের চিকিৎসার জন্য একটা ডোনেশন বক্স তৈরি করেছে, যে বক্সের ওপরে ওয়াল্টারের একটা ছবি লাগানো ছিল। এর কিছুদিন পর এই শহরের 3জন বড় বড় ব্যবসায়ী হ্যাঙ্কের অফিসে গিয়ে সমস্ত পুলিশদেরকে বেশ কিছুটা টাকা ডোনেট করে। আর এই 3জন ব্যবসায়ীর মধ্যে লস পয়েলসের মালিক গুস্তাভো ছিল, যে ওয়াল্টারের সাথে ড্রাগ ডিল করেছিল। আসলে ভিতরে ভিতরে গুস্তাভো একজন ড্রাগ ডিলার হলেও বাইরে ও পুরো পৃথিবীর কাছে খুবই সম্মানীয় একজন ব্যবসায়ী ছিল। আর এখন এইভাবে টাকা ডোনেট করে ও পুলিশদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে নেয়। এখন এই অফিসের মধ্যেই গুস্তাভো ওয়াল্টারের সেই ডোনেশন বক্সটা দেখতে পায়, যেখানে ওর ছবি লাগানো ছিল। এখন হ্যাঙ্কের সাথে কথা বলার পর ও জানতে পারে ওয়াল্ট হলো হ্যাঙ্কের ব্রাদার ইন ল, আর এখন ও ক্যান্সারে ভুগছে। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টারের একটা অপারেশন হয়, যেখানে ওর শরীর থেকে ক্যান্সারের টিউমারটা কেটে বাদ দেওয়া হবে। অপারেশন শুরু করার আগে ওয়াল্টের শরীরে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, যে কারণে ও আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিন্তু অজ্ঞান হওয়ার আগে ও স্কাইলারের সাথে কথা বলতে বলতে ভুল করে ওকে নিজের সেকেন্ড মোবাইল সম্পর্কে জানিয়ে দেয়, যে কথাটা শুনে স্কাইলারের আবার ওর উপরে সন্দেহ হতে শুরু করে। এখন ও খুব ভালোভাবেই বুঝতে পারছিল ওয়াল্টার ওর কাছ থেকে কিছু একটা লুকিয়ে রেখেছে। পরবর্তীকালে ওয়াল্টারের এই অপারেশনটা সফল হয়, কিন্তু নিজের অপারেশন শেষ করে ও যখন হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে, তখন স্কাইলার খুবই রেগে গিয়ে ওকে বলে, আমি জানি তুমি নিজের কাছে 2টো মোবাইল ফোন লুকিয়ে রেখেছ, আর আমি তোমার মাকেও ফোন করেছিলাম। ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি তুমি নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে 4 দিন ধরে বাড়ির বাইরে ছিলে। আর সবশেষে আমি গ্রেচেনকে ফোন করেছিলাম, ও আমাকে বাকি সত্যিটা জানিয়ে দিয়েছে। ও আর এলিয়ট তো তোমার চিকিৎসার জন্য তোমাকে একটাও টাকা দেয়নি, তাহলে তুমি এতগুলো টাকা পেলে কোথা থেকে? আমি জানি তুমি আমার কাছে আরো অনেক মিথ্যে কথা বলেছ, তাই এখন আমি আর কোনোভাবেই তোমার সাথে থাকতে চাই না। এখন আমি আমাদের বাচ্চাদেরকে নিয়ে 2 দিনের জন্য হ্যাঙ্ক আর ম্যারির বাড়িতে যাচ্ছি, কিন্তু 2 দিন পর আমি যখন বাড়িতে ফিরে আসব, তার মধ্যে তুমি যেন তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর এই কথা বলেই স্কাইলার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। এখন ওয়াল্টার বুঝতে পারে ও পুরোপুরি ধরা পড়ে গেছে,
তাই ও স্কাইলারকে বলে, আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলতে রাজি আছি, তাহলে কি তুমি আবার আগের মতন সবকিছু ঠিক করে নেবে? যেটা শুনে স্কাইলার বলে, এখন এই সত্যিটা জানতে আমার খুবই ভয় লাগছে, তাই আমি আর এটাকে জানতে চাই না। আর এই কথা বলেই ও বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা জেনের বাবা অর্থাৎ মিস্টার ডোনাল্ডকে দেখতে পাই। উনি এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাজ করেন, আর ওনার কাজ হলো সমস্ত প্লেনগুলোকে টেক অফ আর ল্যান্ডিংয়ের পারমিশন দেওয়া। কিন্তু নিজের মেয়ে মারা যাওয়ার পর থেকে উনি একরকমভাবে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এখন নিজের কাজ করার সময়ও নিজের মেয়ের মারা যাওয়ার দৃশ্যটা বারবার ওনার চোখের সামনে ভেসে উঠছিল, যে কারণে উনি অন্যমনস্ক হয়ে দুটো প্লেনকে ভুল সিগন্যাল দিয়ে দেন, যার ফলে মাঝ আকাশেই ওই প্লেন দুটোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর কাকতালীয়ভাবে এই ব্যাপারটা ওয়াল্টারের বাড়ির একদম পাশেই হয়। ও নিজের বাড়ির থেকে আকাশে ওই প্লেন দুটোর অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওই প্লেনের ভাঙাচোরা টুকরোগুলো ওর এলাকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করে, যার মধ্যে থেকে একটা টুকরো ওয়াল্টারের বাড়িতে এসেও পড়ে। আর এখানেই ব্রেকিং ব্যাডের দ্বিতীয় সিজনের গল্প শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক